আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। সো আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে আমাদের ভার্সিটি ইউনিট ক্র্যাশ কোর্সে নিউটনিয়ান মেকানিক্স বা নিউটনীয় বলবিদ্যা যে চ্যাপ্টারটা আছে ওইটা মোটামুটি আসলে আমাদের একদম প্রিসাইজলি আসলে শেষ করার ট্রাই করব। মানে যেখানে আসলে আমাদের খুব মানে ভুগিচুগি যত থিওরি আছে ওই সব থিওরি আলোচনা, মানে যেগুলো আমাদের লাগবে না ওগুলো আমরা আলোচনা করবো না, যেগুলো আমাদের লাগবে ওইগুলো আমরা আলোচনা করবো, প্লাস যেগুলো আসলে আমাদের আসার মতো ভার্সিটিতে আসার মতো ওইগুলো আমরা আলোচনা করবো, ঠিক আছে? সো আর কথা না বলে হচ্ছে আমরা ক্লাসটা শুরু করে দিই। সো সাথে থাকছি আমি মাহবুর রহমান জিপ্রান, বর্তমানে পড়াশোনা করছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে। মোটামুটি জানো যে আসলে আমি তোমাদের অনেকগুলো ক্লাসে নিয়েছি ফিজিক্সে, তাহলে আমাকে চিনারই কথা আর কি, ঠিক আছে? আচ্ছা, তো দেখতে পাচ্ছ আমাদের চ্যাপ্টারের নাম কি? চ্যাপ্টারের নাম হচ্ছে আমাদের নিউটনিয়ান মেকানিক্স বা নিউটনীয় বলবিদ্যা। সো এখানে আসলে আমরা কি নিয়ে আলোচনা করি? নিউটন বল সম্পর্কিত যত ধরনের থিওরি দিছে ওটা আলোচনা করি, প্লাস হচ্ছে আমাদের বলের জিনিসপাতি নিয়ে একটু হালকা পাতলা আলোচনা করি, রিয়েল লাইফের সাথে রিলেট করার ট্রাই করি আর কি। এই হচ্ছে আমাদের জিনিসপাতি। আচ্ছা, তো সামনে আগাই। সো এখানে দেখো আমরা কি করি, আমাদের হচ্ছে চ্যাপ্টারগুলোতে প্রত্যেকটা টাইপ ওয়াইজ ভাগ করা থাকে, ঠিক আছে? সো কী ধরনের টাইপে কী ধরনের কোশ্চেন আসে সেটা আমরা আলোচনা করি। সো প্রথম যে আমাদের টাইপটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি বল, ভর এবং কি ত্বরণের মধ্যে সম্পর্ক, ঠিক আছে? আচ্ছা, তাহলে বল, ভর এবং ত্বরণের মধ্যে কী কী সম্পর্ক থাকতে পারে এটা আমরা মোটামুটি কী জানি, ঠিক আছে? সেটা আমাদের কে বলছে? আমাদের হচ্ছে নিউটনের ফার্স্ট ল যেটা আছে সেটা আমাদের বলে দেওয়া আছে যে বাহ্যিক বল যদি প্রয়োগ করা না হয় তাহলে বস্তু আসলে তার কোনো ধরনের ত্বরণ থাকে না। বস্তু কি করে? সমদ্রুতিতে চলতে থাকলে সমদ্রুতিতে চলতে থাকবে, বা সমবেগে চলতে থাকলে সমবেগে চলতে থাকবে। আর যদি তার কি থাকে, যদি স্থির থাকে স্থিরই থাকবে। এই হচ্ছে আমাদের কাহিনীটা। সেখান থেকে আমরা একটা জড়তার সম্পর্ক পাই, ঠিক আছে? এই একটা জিনিস। সেকেন্ড লটা আসলে আমাদের মেইনলি আসলে আমাদের এই যে বল, ভর এবং ত্বরণের মধ্যে সম্পর্কটাকে একদম সুন্দরভাবে প্রিসাইজলি বলে দেয়। সেটা কি বলে দেয়? বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং এই বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেখানে ঘটে, ঠিক আছে? মানে সেই দিকে ঘটে। তাহলে এই যে সমীকরণ থেকে আমরা একটা সুন্দর একটা সমীকরণ বা ইকুয়েশন পাইছিলাম, সেটা ইকুয়ালটা আমরা পাইছিলাম এফ ইজ ইকুয়াল টু এম এ, ঠিক আছে? এফ ইজ ইকুয়াল টু এম এ, যেখানে আসলে আমাদের এই যে এম যেটা আছে ভরটা, ঠিক আছে, কনস্ট্যান্ট থাকে। ভরটা কি কনস্ট্যান্ট থাকে, সেটাতে আমরা দেখছিলাম এফ ইজ ইকুয়াল টু এম এ। আচ্ছা, এখান থেকে তোমরা যদি দেখো একাডেমিক ক্লাস যদি করে থাকো তাহলে আমরা দেখবা যে এখান থেকে বস্তুর ভরবেগের যেটা আছে, বস্তুর যদি কখনো যদি বেগের চেঞ্জ হয়, বেগের চেঞ্জ না হয় কিন্তু ভরের যদি চেঞ্জ হয়, যেটা আমরা দেখছিলাম রকেটের ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে আমাদের সূত্রটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যায়। সেটা কি? সূত্রটা একটু চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়ে আমাদের হয় হচ্ছে আমাদের কি বলতো, এফ ইকুয়াল টু হয় হচ্ছে আমাদের ভি ডিএম ডিটি, যেটা আমরা রকেটে দেখবো আর কি। জাস্ট বলে রাখলাম আর কি, ঠিক আছে? তো মেইন সূত্র হচ্ছে আমাদের এইটা। এখন আমরা যে টাইপটা পড়তেছি ওইটার মধ্যে এই সূত্রটা খাটবে, যেখানে আমাদের ভরটা আসলে কনস্ট্যান্ট, ভরটার আসলে কি চেঞ্জ হয় না, ঠিক আছে? বেগের চেঞ্জ হইতে পারে। তো এফ ইজিকুল টু এম এ আমরা পড়বো, আর পরবর্তীতে রকেটের ক্ষেত্রে এফ ইজিকুল টু ভি ইন্টু ডিএম বাই ডিটি পড়বো, ঠিক আছে? এই হচ্ছে জিনিসপাতি। আচ্ছা, তো চলো আমরা ডিরেক্ট প্র্যাকটিসে চলে যাই, কারণ এই সূত্রটার আসলে তেমন কোনো কিছু ব্যাখ্যা করার নাই আর কি। আচ্ছা, তো আমরা একটু কোশ্চেনটা পড়ি। সো কোশ্চেনে আমাদের কি বলে দেওয়া আছে দেখো, বলছে যে 10 কেজি ভরের একটি বস্তুর উপর টোয়াইস এফ মানের বল প্রয়োগ করার ফলে বস্তুটির ত্বরণ হয় হচ্ছে এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, ভালো কথা। তাহলে আমাদেরকে বলছে যে এম ভরের একটি বস্তুর উপর যদি টোয়াইস এফ মানের বল প্রয়োগ করা হয় তাহলে বস্তুটির ত্বরণ হয় 50 মিটার পার সেকেন্ড। তাইলে হচ্ছে আমাদের ভর কত, ঠিক আছে? কোয়েশ্চেনটা খুবই সহজ, খুবই সহজ, সত্য কথা খুবই সহজ। বাট এই যে এতগুলো মান টোয়াইস এফ, এফ, এম, এসব দেখে না তুমি গোলাই যাওয়া, কি করবা? গোলাই যাওয়া। আবার এটা দেখছো আমাদের ঢাকা ভার্সিটি পেপি 2018 থেকে 19 সালে আসছিল আর কি। সো ব্যাপারটা হচ্ছে এটা, কোয়েশ্চেনটা খুবই সহজ, বাট হচ্ছে আমাদের এতগুলো মান দেখে আসলে তুমি গোলাই যাবা। সেই জন্য কী করবা, প্রথমে যেটা দেওয়া আছে ওইটা দিয়ে যেটা আননোন আছে এটা বের করে ফেলবা। সিম্পল কথা। আমাদেরকে দেওয়া আছে কত? 10 কেজি দেওয়া আছে, মানে এম দেওয়া আছে টোয়াইস এফ মানের, মানে এফ, এখানে এফটা আমাদেরকে বের করতে হবে। এটা আমাদের ফোর্স দেওয়া আছে, এখানে আমাদের ত্বরণ দেওয়া আছে, এ দেওয়া আছে। তাহলে এখান থেকে এফটা আমরা বের করে ফেলি, চলো। তাহলে আমরা যেটা জানি যে এফ ইজ ইকুয়াল টু এম এ, তাহলে এফটা এখানে কত? টোয়াইস এফ। ফোর্সটা কত? টোয়াইস এফ। এম এ, এম কত? এম হচ্ছে 10 কেজি। এ কত? ত্বরণ কত? ত্বরণ হচ্ছে আমাদের 60, ঠিক আছে? ওকে, তাহলে এইখান থেকে আমি বের করে ফেলতে পারবো যে এফ, এফ ইজ ইকুয়াল টু কত? এফ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের, এফ ইজ ইকুয়াল টু আমরা কত পাচ্ছি দেখো তো। এটা যদি কাটা দিই, কাটা দিলে হচ্ছে এইটা দিয়ে যদি কাটা 5, তাহলে 5 6 30, তাহলে হচ্ছে 300 নিউটন। শেষ কাহিনী, শেষ। আচ্ছা, এই পরবর্তীতে যাই, আমাদেরকে বলছে এম ভরের একটি বস্তুর উপর যদি 5 এফ মানের বল প্রয়োগ করার ফলে তাহলে বস্তুটির ত্বরণ হয়েছে এত, তাহলে আমাদেরকে বলছে এম এর মান বের করতে হবে। দেখছে এবারটা খুব সহজ লাগতেছে। সেটা হচ্ছে আমাদের ফোর্স কত? ফোর্স দিচ্ছে হচ্ছে আমাদের এখানে 5 এফ, তাহলে আমাদের
5f f ইজ ইকুয়াল টু এম এ। এম দেখছো এখানে কত দেওয়া আছে এম, পরবর্তীতে আমাদের এম কত দেওয়া আছে বড় হাতের এম, এম এ, এ কত, এ কি দেওয়া আছে এই যে 50, ঠিক আছে, তাহলে 50 দেওয়া আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের কি বের করতে হবে, আমাদের এমটা বের করতে হবে। তাহলে এম এর জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের এফ, এফ এর মানে আমি আগেই জানছি 300 আর ভাগ দিব হচ্ছে কত 50, ঠিক আছে। ওকে, তাহলে এখান থেকে আমি যেটা করতে পারি, এখান থেকে আমি কাটাকাটি করতে পারি, তাই। সো কাটাকাটি করবো কীভাবে বলো, কাটাকাটি তো আমরা এমনি করতে পারি, সেটা হচ্ছে আমাদের 5, 10, 30, তাহলে কত হচ্ছে 30 কেজি, ঠিক আছে। আনসারটা মিললো, হ্যাঁ মিলছে, এই যে 30 কেজি, ইজি। সামনে আগাই, আমাদেরকে বলছে যে একটি স্প্রিংয়ের 5 কেজি ভর ঝুলানো হয়েছে, কত কেজি 5 কেজি ভর ঝুলানো হয়েছে, তাহলে বলছে দৈর্ঘ্য যদি 2 সেন্টিমিটার বৃদ্ধি পায় তাহলে স্প্রিং ধ্রুবকের মান কত, ঠিক আছে। সো আমরা যেটা জানতাম যে স্প্রিং ধ্রুবকের যে সূত্রটা ছিল সেটা হচ্ছে আমাদের এফ ইজ ইকুয়াল টু কে এক্স ছিল। এফটা কি, কতটুকু আমি ফোর্স দিচ্ছি, কেটা কি বল ধ্রুবক, আর এক্সটা কি কতটুকু প্রসারিত হচ্ছে বা কতটুকু সংকুচিত হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, সো এখান থেকে আমাদের যেটা বের করতে হবে, কে এর মান বের করতে হবে, কে ইজ ইকুয়াল টু আমাদের হবে হচ্ছে এফ বাই এক্স। তাহলে এফ ইজ ইকুয়াল টু কি জানি এমজি, আর এক্স এর মান তো আমরা জানতে পারি এখান থেকে। তাহলে এম এর মান কত, এম এর মান দেওয়া আছে আমাদের 5 কেজি, তাহলে 5 × 9.8, এক্স কতটুকু আমি কি করলাম সংকুচিত করলাম বা কতটুকু প্রসারিত করলাম সেটা আমরা দেখতে পাচ্ছি 2 সেন্টিমিটার বৃদ্ধি পাইল, মানে 2 সেন্টিমিটার প্রসারিত করলাম। তাহলে 2 সেন্টিমিটারকে আমরা কিসে কনভার্ট করতে হবে, মিটারে, কারণ আমরা সব এসআই ওকে লিখতেছি, তাহলে এত, ঠিক আছে। ওকে, তাহলে দেখো এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা চাইলে একটা কাজ করতে পারি যে এই পার্টটুকুকে যদি এইখানে নিয়ে যাই তাহলে হবে হচ্ছে 10 স্কোয়ার, মানে কি 100 দিয়ে গুণ করতে হবে, পুরো মানটাকে কি 100 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, তাহলে আমি এখন আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি করতে পারি, এইটাকে এটা দ্বারা ভাগ করে ফেলতে পারি, যেটা আমরা জানি যে 9.8কে আমরা 2 ধারা করলে কত হয়, 2 ধারা গুণ করলে 9.6 হয়, আর 2 ধারা ভাগ করলে হয় 4.9, এগুলো কিন্তু আমরা মুখস্থ করে রাখবো, ঠিক আছে। তাহলে আমরা যেটা পাচ্ছি 9.8কে যদি আমরা ভাগ করে দেই তাহলে আমরা পাচ্ছি 4.9, ঠিক আছে। ওকে, তাহলে এই দুইটাকে আমাদের গুণ করতে হবে, ফার্স্টে এই দুইটাকে আমরা গুণ করে দিই, ঠিক আছে। ওকে, তো তোমাদের হিসাবে সুবিধার জন্য বা তোমাদের বোঝার সুবিধার জন্য আমি কিন্তু খুব ডিটেলসে করে দিচ্ছি, ঠিক আছে। বাট তোমরা প্রথমে যখন প্র্যাকটিস করবা তখন এরকম ডিটেলসে পড়বা, বাট পরবর্তীতে কিন্তু এত ডিটেলসে করার টাইম পাবা না, পরবর্তীতে একদম মাথায় মাথায় করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা আসলে আমাদের 2টা শূন্য গুণ, তার মানে একটা শূন্য হলে 49, আরটা হলে কত 490 × 5। ওকে, তাহলে 5 দিয়ে এবার তো গুণ করা ইজি, 0 5 নং 45, সাথে আছে কত 4, তারপর হচ্ছে 4 আর 5 কত 20, 24, এত কত হবে, এত নিউটন পার মিটার, 2450 পাচ্ছি কি আমি 2450, এই তো এখানে আনসারও দেওয়া আছে, ওগুলো তো দেখার দরকার নেই, আমরা আলাদা করতেছি, সমস্যা নেই, ওয়া নেই। এরপরে যাই, এরপরে দেওয়া আছে কি দেখো তো, একটি কাঠের খণ্ডকে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে এত নিউটন বল দ্বারা টানা হচ্ছে, ঠিক আছে। সো আমরা একটু সিনারিওটা এঁকে ফেলি, চলো। সিনারিওটা যদি আমরা আঁকি তাহলে আমরা দেখতে পাবো এইরকম একটা কি আছে, এরকম একটা ঢালু তল বা ইনক্লাইন প্লেন আছে, ইনক্লাইন প্লেনের হচ্ছে এই কোণটা হচ্ছে আমাদের কত ডিগ্রি, এই কোণটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি, আর আমাদেরকে বলে দেওয়া আছে একটা বক্স আছে, কি আছে একটা বক্স, এই হচ্ছে একটা বক্স আছে। তাহলে এই বক্সটাকে কি হচ্ছে আমাদের ইনক্লাইনলি টানা হচ্ছে, কি হচ্ছে টানা হচ্ছে, কোন দিকে টানা হচ্ছে, এই যে এই ইনক্লাইন প্লেন বরাবর কি হচ্ছে টানা হচ্ছে, ঠিক আছে, ইনক্লাইন প্লেন বরাবর কি টানা হচ্ছে। তাহলে এই যে টেনশন ফোর্সটা কি দেওয়া আছে, হ্যাঁ এই যে 200 নিউটন বলে টানা হচ্ছে, তাহলে এই যে এটা হচ্ছে আমাদের কত 200 নিউটন বলে টানা হচ্ছে। তাহলে আমাদেরকে যেটা জানতে চাইছে যে বস্তুর উপর আনুভূমিকের দিকে, আনুভূমিক মানে কি, এই যে এই বরাবর এক্স অক্ষ বরাবর, এই এক্স অক্ষ বরাবর তার কার্যকরী বল কত, ঠিক আছে, মানে ওই দিকে আসলে আমাদের কি লাগতেছে, উপাংশ লাগতেছে বা অভিক্ষেপ লাগতেছে, অভিক্ষেপের মান বের করতে হবে। তাহলে আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারি, এই কোণটা কত, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, অনুরূপ কোণ বলে, তাহলে এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা যেটা পাবো 200 cos 60, এগুলো এখন পড়ানোর টাইম নেই, ঠিক আছে। cos 60 এর মান কত, হাফ, তাহলে হাফ যদি হয় তাহলে 200 × হাফ, তাহলে পাচ্ছি কত 100 নিউটন, ঠিক আছে। তাহলে আমরা কত পাচ্ছি 100 নিউটন, তাহলে এই যে বি নাম্বারটা পেয়ে গেছি 100 নিউটন, ঠিক আছে। ওকে, সামনের জায়গায় এরপরে দেখো
আমাদেরকে বলছে যে 30 কেজি ভরের একটি বস্তুর বেগ দেওয়া আছে, বেগ হচ্ছে 2 মিনিটে বৃদ্ধি পাইছে, বৃদ্ধি করে এত কিলোমিটার উন্নীত করা হয়েছে, ঠিক আছে। 2 মিনিট আসলে আমাদের বৃদ্ধি করা হয়েছে কত, 36 কিলোমিটার। তাহলে ফার্স্টে কত ছিল 0, এর পরবর্তীতে হয়েছে 36 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এখন 36 কিলোমিটার পার আওয়ারকে এখানে যেগুলো দেওয়া আছে, দেখো এখানে নিউটন নিউটন নিউটন, তার মানে সবগুলো এসআই একক দেওয়া আছে। তাহলে আমাদের কিলোমিটার পার আওয়ারে তো রাখা যাবে না, কিসে রাখতে হবে, মিটার পার সেকেন্ডে। তাহলে মিটার পার সেকেন্ডে যদি আমরা কনভার্ট করতে চাই, তাহলে আমাদের এইটা হবে হচ্ছে আমাদের 36 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। ওকে, তাহলে এটাকে আমরা একটু কনভার্ট করি। কনভার্ট কীভাবে করবো, সেটা হচ্ছে আমাদের কিলোমিটারটাকে মিটারে কনভার্ট করতে হবে। তাহলে 36 এত, তাহলে মিটার হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের জানি যে 1 আওয়ার ইজ ইকুয়াল টু 3600 সেকেন্ড, ঠিক আছে, 3600 সেকেন্ড। এই হচ্ছে আমাদের জিনিসপাতি। এটা কি হইল? বা হ্যাঁ ঠিক আছে তো, হ্যাঁ ঠিক আছে তো, হ্যাঁ। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি যে আমাদের এখানে 3600 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি এটা কত হবে, এটা পাচ্ছি 10, পাচ্ছি কত, 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে ভেলোসিটি পেয়ে গেছে হচ্ছে আমাদের 10 মিটার পার সেকেন্ড। আমাদেরকে জানতে কি চাইছে, আমাদেরকে জানতে চাইছে যে বস্তুটির উপর আসলে কত বল প্রয়োগ করা হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা এফ ইজ ইকুয়াল টু জানি কি বলতো, এফ ইজ ইকুয়াল টু জানি এম এ, ঠিক আছে। এম এর মান কত, এম এর মান জানি হচ্ছে 30 কেজি। এ মান কীভাবে বের করবো, এর মান হচ্ছে আমাদের ভেলোসিটি চেঞ্জ। তাহলে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে ভি মাইনাস 0, কারণ আগে 0-তে ছিল। তাহলে টি, টি হচ্ছে কত, টি আমরা এখানে দেখতে 2 মিনিট, 2 মিনিট মানে কত, 2 × 60। আর উপরে হচ্ছে ভেলোসিটির মান আমরা জানি যে 10, ঠিক আছে। তাহলে এইখান থেকে কিন্তু আমরা বের করে ফেলতে পারবো যেটা মান আসলে আমাদের কত, 2.5, ঠিক আছে। এটা করো, নিজেরা করলেই পারবা, খুব একটা আসলে কঠিন কিছু না আর কি, ঠিক আছে। সো এই ক্যালকুলেশনটা তো পারবা, এই ক্যালকুলেশন খুবই সহজ। এটা হচ্ছে আমাদের আনসার হচ্ছে 2.5, ঠিক আছে। নিজেরা একটু ট্রাই করো, পারবা। ওকে, চলো সামনে আগাই। হ্যাঁ, আচ্ছা, এইবার আমাদেরকে যেটা বলছে সেটা হচ্ছে আমাদের বলে দেওয়া আছে যে, ওকে, সো বলছে যে এত নিউটন ওজনের এবং এত নিউটন ওজনের দুটি বস্তু একটি ভরহীন দড়ির দ্বারা ঘর্ষণবিহীন একটি কপি কলের সাহায্যে ঝোলানো হয়েছে, ঠিক আছে। সো কপি কল নর্মালি আসলে আমাদের সিলেবাসে নাই, তারপরে আসলে আমাদের মাঝে মাঝে চলে আসে আর কি, ঠিক আছে। সো কপি কলে যেহেতু সাজানো হয়েছে, আমরা একটু কপি কলটা এঁকে ফেলি। ধরো হচ্ছে এইটা সারফেসের সাথে এই হচ্ছে দড়ি, তাহলে এই হচ্ছে আমাদের কপি কল। কপি কলের সাহায্যে দুইটা বস্তুকে ঝোলানো হয়েছে, তাহলে এই হচ্ছে ঝুলানো হয়েছে। তাহলে বস্তুটা হচ্ছে আমাদের একটা এইটা, একটা হচ্ছে আমাদের এইটা, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের একটার ওজন দেওয়া আছে কত, একটার ওজন দেওয়া আছে হচ্ছে, একটার ওজন দেওয়া আছে 13 নিউটন, আর এটার ওজন দেওয়া আছে কত, 12 নিউটন। তার মানে বুঝতে পারলাম যদি এটা আমি ঝুলাই দিই তাহলে এটা কোন দিকে যাবে, এই 13 নিউটনের ওজন বেশি না, তাহলে এই এদিকে আসবে, আর 12 নিউটনটা উপরের দিকে চলে যাবে, ঠিক আছে। এই যে এরকমভাবে চলে যাবে। তাহলে আমরা বলতে পারি যে ত্বরণ আসলে আমাদের এই দিকে, আর এদিকটার দিকে ত্বরণ কোন দিকে হচ্ছে, এই দিকে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কাহিনীটা, মোটামুটি আসলে আমরা চিত্র এঁকে ফেলছি। আচ্ছা, বলছে 13 নিউটন ওজনের বস্তু নিম্নমুখী ত্বরণ যেটা আছে এবং মুক্তভাবে পরন্ত বস্তুর ত্বরণের কত গুণ হবে, ঠিক আছে। আচ্ছা, মুক্তভাবে পরন্ত বস্তু কি ওজনের ত্বরণের কত গুণ হবে। আচ্ছা, সো এখান থেকে আমরা যেটা বের করতে পারলাম যে আসলে আমাদের ত্বরণটা আসলে আমাদেরকে একটু বের করতে হবে। তো ত্বরণটা বের করার জন্য আমরা একটা শর্টকাট অ্যাপ্লাই করতে পারি। এটা টান বল দিয়ে তুমি চেষ্টা করতে পারো, টান বল দিয়ে করতে পারো, বাট আমি করবো কি, আমরা টান বল দিয়ে করবো না। কি করবো না, টান বল দিয়ে করবো না, এত কিছু গভীরভাবে চিন্তা করবো না। এটাকে কি করবো, আমি চিন্তা করবো যে এই দুইটা বস্তুকে আমি কি করলাম, টেনে এনে এরকম সমান্তরালে রেখে দিলাম, টেনে এনে কি একটা সুতার মতো সমান্তরালে করে দিলাম। তাহলে দেখো এটা কেমন হবে, এমন হবে, এটা হচ্ছে আমাদের এইটা হবে, যেহেতু এটা এই পাশের দিকে কাজ করতেছে, তাহলে আমরা ধরে নিচ্ছি যে 13 নিউটন এই পাশে কাজ করতেছে। তারপর এই হচ্ছে আমাদের দড়িটা, তারপর এটা আসলে বস্তুটা, তাহলে এই বরাবর কাজ করতেছে 12 নিউটন। এমন না, এমন না জিনিসপাতিটা। আচ্ছা, তার মানে আমি যদি ত্বরণটা দিই, তাহলে ত্বরণ কোন দিকে হচ্ছে, এই যে এই বরাবর ত্বরণ হচ্ছে, এই সিনারিও না, এই সিনারিও তো নাকি। আচ্ছা, তাহলে এই যদি আমাদের সিনারিও হয়, তাহলে আমরা এখান থেকে চিন্তা করতে পারি, কি চিন্তা করতে পারো যে আমাদের হ্যাঁ, এখান থেকে আমরা কি চিন্তা করতে পারি যে আমাদের আসলে আমাদের লব্ধি বলটা কত হবে, লব্ধি বল কত হবে চিন্তা করো তো। লব্ধি বল হবে হচ্ছে আমাদের 13 নিউটন মাইনাস 12 নিউটন। লব্ধি বল কি 13 নিউটন মাইনাস 12 নিউটন। আচ্ছা, আমাদের কি কোনো দেওয়া আছে? আচ্ছা, ওকে,
সো আমাদেরকে যেহেতু 13 নিউটন মাইনাস 12 নিউটন মানে 1 নিউটন আমরা এটা বের করে ফেলতে পারি, বাট এখানে আমাদেরকে একটা কোশ্চেন আমাদের কি বলে দেওয়া আছে, বলছে তো ত্বরণ মুক্তভাবে পরন্ত বস্তুর ত্বরণের, মুক্তভাবে পরন্ত বস্তুর ত্বরণ কত, জি না? তাহলে এখানে আমাদের একটা জি এর মতো একটা সম্পর্ক তৈরি করতে হবে। কিসের মতো? জি এর মতো একটা সম্পর্ক তৈরি করতে হবে। সো এই জন্য আমি ধরে নিই যে বস্তুটার ভর হচ্ছে আমাদের m1 আর বস্তুটার ভর হচ্ছে আমাদের m2, ঠিক আছে? ওকে, তাহলে এখন আমরা যেটা করতে পারি যে আসলে আমাদের এইটা লব্ধি বলটা বের করে ফেলতে পারি। সো লব্ধি বলটা কত হবে চিন্তা করো, লব্ধি বলটা কত হবে? লব্ধি বলটা হবে হচ্ছে আমাদের লব্ধি বলটা হচ্ছে আমাদের হবে 13 মাইনাস 12, ঠিক আছে? লব্ধি বলটা কত? 13 মাইনাস 12 ইকুয়ালটা আমরা লিখতে পারি এফ, ঠিক আছে? লব্ধি ফোর্স 13 মাইনাস 12, ঠিক আছে? সমস্যা আছে নাই তো? আচ্ছা, এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, আমরা লিখতে পারি যে এফ ইজ ইকুয়াল টু কি এম এ। তাহলে এখানে আমাদের এম কতটুকু, এই পুরোটাকে একটা সিস্টেম হিসেবে কল্পনা করতে পারি না? পুরোটাকে কি করতে পারি? একটা সিস্টেম হিসেবে কল্পনা করতে পারি। পুরোটাকে যদি আমি একটা সিস্টেম হিসেবে কল্পনা করি তাহলে আমরা একটা কাজ করতে পারি যে পুরোটাকে সিস্টেম হিসেবে কল্পনা করলে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই সিস্টেমের হচ্ছে ত্বরণ কত, ত্বরণ হচ্ছে আমাদের এ। তাহলে আমাদের পুরো সিস্টেমটার ভর কত? ভর হচ্ছে আমাদের m1 প্লাস m2 না? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এফ ইজ ইকুয়াল টু m1 প্লাস m2 ইন্টু এ ইজ ইকুয়াল টু আসলে আমাদের 13 মাইনাস 1, ঠিক আছে? ওকে, তাহলে এখান থেকে আমরা একটা কাজ করতে পারি যে এ ইজ ইকুয়াল টু লিখতে পারি, দেখো উপরে যেটা করতে পারি যে 13 ভাগ জি, তাহলে এটা পেয়ে গেছি আসছি কি বলতো, 13 ভাগ জি কে আমরা লিখতে পারি কি m1, তারপর মাইনাস 12 ভাগ জি, আর আলটিমেটলি এই জায়গায় একটা জি গুণ করে দিতে পারি, ঠিক আছে? জি ভাগ দেওয়া আর জি গুণ দেওয়া একই কথা না? এখন এই জিটাকে আমি আলাদা করে রাখছি কেন রাখছি? ওই যে জি এর সাথে তুলনা করার জন্য, এই যে আমাদেরকে বলছে ত্বরণের যত গুণ, সিম্পল কথা। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি m1 প্লাস m2, ঠিক আছে? ওকে, তাহলে এখান থেকে জাস্ট আমরা কি করতে পারি, এখান থেকে আমরা দেখতে পারি যে 13/g এটা মানে কত? 13, এটার কথা যদি আমরা চিন্তা করি, এটার ওজন কত, এটার ওজন কত, ডাব্লিউ ইজ ইকুয়াল টু mg। তাহলে এখান থেকে যদি আমি ভরটা বের করতে চাই তাহলে কত ওজন কত, 30/g। তাহলে 13/g মানে কত? 13/g মানে হচ্ছে আমাদের m1 মাইনাস m2 আর নিচে হচ্ছে আমাদের m1 প্লাস m2 ইন্টু জি। শেষ, এই হচ্ছে আমাদের খেলা, ঠিক আছে? আচ্ছা, তার মানে এরপরে আমরা কি কাজ করতে পারি? এরপরে জাস্ট আমরা এটাই করতে পারি যে আমাদের দেখো হ্যাঁ, তার মানে হচ্ছে আমাদের যেটা করতে পারি যে আমাদের সরি, দেখো আমরা যেটা পাইলাম এতক্ষণ, আমরা যেটা করে পাইলাম যে m1 মাইনাস m2 আর নিচে আছে কত, m1 প্লাস m2 ইন্টু জি, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা যেটা করতে পারি যেটা 13 মাইনাস জি মাইনাস হচ্ছে 12 মাইনাস জি, ঠিক আছে? ওকে, তারপর এখানে করতে পারি কি আমরা জি ধারা যদি আবার গুণ করে দিই তাহলে যেটা পাচ্ছি 13/g আর হচ্ছে কি 12/g। তাহলে 13 আর জি কাটা যায়, জি কি কাটা যায়, জি কাটা গেলে এই জায়গায় থাকবে কত, 13 প্লাস 12, তাহলে কত পাচ্ছি 25, আর উপরে হচ্ছে 13 মাইনাস 12 কত হচ্ছে, 13 মাইনাস 12 কত হচ্ছে 1, ঠিক আছে? তাহলে 1/25 ইন্টু জি, তাহলে জি এর কত হচ্ছে 1/25 অংশের সমান, তাহলে এই যে 1/25 অংশের সমান, ঠিক আছে? একটু জাস্ট মাথা খাটালে আসলে জাস্ট ক্যালকুলেশনটা করলেই হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা, সামনে আগে। আচ্ছা, সো এখানে আমাদেরকে বলছে যে সমান ভর বিশিষ্ট 3টা খণ্ড দেওয়া আছে, এ বি সি 3টা খণ্ড দেওয়া আছে, বলছে প্রদর্শিত রূপে সংযুক্ত আছে, এরকম সংযুক্ত আছে। বলছে সি বস্তুটাকে যদি আমি এফ বল দ্বারা টানি তাহলে সম্পূর্ণ ব্যবস্থাটি ত্বরিত হয়, ঠিক আছে? সম্পূর্ণ ব্যবস্থা কি ত্বরিত মানে কি, যে কোনো একদিকে ভেলোসিটি পায়। আচ্ছা, বলছে ঘর্ষণ যদি উপেক্ষা করি তাহলে খণ্ড বি এর উপর মোট বল কত, বি এর উপর কি মোট বল কত? আচ্ছা, এখন চিন্তা করো, এইটাকে পুরোটাকে একটা সিস্টেম হিসেবে কল্পনা করলাম। আচ্ছা, সিস্টেম হিসেবে যদি কল্পনা করি তাহলে এর উপর আসলে সি এর উপর আসলে কত বল প্রয়োগ করা হচ্ছে, এফ। তাহলে এফ বলের কারণে সে কি হচ্ছে, পুরো বস্তুটা বা পুরো ব্যবস্থাটা ওই দিকে যাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি যে এম এ, এফ ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এফ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এম এ। তাহলে এম এ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ফোর্স, এই একটা ফোর্সই কাজ করতেছে। তাহলে এমটা কত, তাহলে এখান থেকে আমি এ ইজ ইকুয়াল টু লিখতে পারি এফ বাই এম। এমটা কত, 3টা বস্তু না, তাহলে কয়টা, প্রত্যেকটা বস্তুর ভর কত দেওয়া আছে, দেওয়া নাই, তাহলে ধরে নেই এম। তাহলে 3টা বস্তুর ভর কত, যেহেতু সবগুলো সমান তাহলে 3m, তাহলে আমরা চিন্তা করতে পারি 3m। তাহলে ত্বরণ পেয়ে গেছি হচ্ছে এত। আচ্ছা, এবার আমাদেরকে বলছে যে বি বস্তুর উপর মোট বল কত। এখন আমি সিটাকে যদি আমি সরাই দিই তাহলে আমি এই জায়গায় পাবো হচ্ছে কি বি এর উপর ফোর্স কত, ফোর্স পাচ্ছি হচ্ছে এই যে এই এতটুকু ফোর্সটা আমাদেরকে বের করতে হবে। তাহলে চিন্তা করো, আমরা যদি দেখি যে আমাদের ফোর্সটা কত হবে, এফ ইজ ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের এম। এমটা কত হবে, এই এমটা হচ্ছে আমাদের এই দুইটা ফোর্স, এই দুইটা বল, এই দুইটা কি এই দুইটা ভরের জন্যই তো সে টানবে নাকি, টান খাবে। তাহলে আমরা চিন্তা করতে পারি এম হচ্ছে আমাদের টোয়াইস এম, আর এ কত, এ তো আমরা জানি যে এফ বাই
3m, তাহলে mm কাটা যায়, তাহলে হচ্ছে twice by 3f, তাহলে এটাই তো পাচ্ছি নাকি? হ্যাঁ, এই যে এত, বুঝছো? আচ্ছা, সামনে আগে দেখো, আমাদেরকে বলছে যে একটি নল থেকে 2 মিটার পার সেকেন্ড, এটা ইম্পর্টেন্ট, এটা একটু ক্রিটিক্যাল আর কি। সো বলছে 2 মিটার পার সেকেন্ড বেগে পানি বের হয়ে একটি দেয়ালকে লম্বভাবে আঘাত করে। লম্বভাবে মানে কি, যে একটা দেয়াল আছে, দেয়ালকে লম্বভাবে আঘাত করতেছে, ঠিক আছে? তার মানে আমরা চিন্তা করতে পারি এত মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, তার মানে ভেলোসিটি এটা হচ্ছে এটা। আচ্ছা, লম্বভাবে আঘাত করছে, তাহলে নলের প্রস্থচ্ছেদ, নল যেটা আছে ওইটা প্রস্থচ্ছেদ মানে কি, ওই যে যেটা যাচ্ছে আর কি, ওই প্রস্থচ্ছেদে যাচ্ছে, তো তাহলে ওইটা হচ্ছে প্রস্থচ্ছেদ বা ক্ষেত্রফল দেওয়া আছে। ক্ষেত্রফল হচ্ছে এত মিটার পার সেকেন্ড দেওয়া আছে। বলছে ধরা যাক পানি দেয়াল থেকে রিবাউন্ড করছে না, মানে হচ্ছে ওই দিক থেকে আবার আসতেছে না, ধরে নাও আর কি। তাহলে বলছে দেয়ালের উপর পানি কি পরিমাণ ফোর্স প্রয়োগ করতেছে, ঘনত্ব দেওয়া আছে, ঠিক আছে? সো একটু দেখে বোঝা যাচ্ছে, একটু ক্রিটিক্যাল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এফ ইকুয়ালটা আমরা জানি কি ma। তাহলে যখন ঘনত্ব দেওয়া আছে তার মানে আমরা বুঝতে পারি যে আসলে আমাদের এমটা আসলে দেওয়া নাই, তাহলে আমাদের ঘনত্বের মাধ্যমে কিছু একটা প্রকাশ করতে হবে। তাহলে আমরা জানি যে এম ইজ ইকুয়াল টু কি ভি ইন্টু গামা, ভি ইন্টু রো ভি। আর এটাকে আমরা লিখতে পারি যে আমাদের ভেলোসিটি চেঞ্জ, তাহলে ভেলোসিটি চেঞ্জ আগে ছিল 0, এখন হয়ে গেছে ভি, তাহলে এটা আমরা এখান থেকে বের করে ফেলতে পারলাম। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা যেটা করতে পারি, ভি কে আমরা লিখতে পারি কি এ ইন্টু এল রো, আর এখানে আমরা টাইমটা এইখানে দিয়ে দিই, তাহলে ইন্টু হচ্ছে আমরা ভেলোসিটি। এটা আমরা করতে পারি না? ওকে, তাহলে এখান থেকে আমরা কি কি জানি দেখো তো। এখান থেকে আমরা জানি যে টি ধারা যদি ভাগ দিয়ে দিই তাহলে আমরা প্রতি সেকেন্ডে পাবো, রাইট? প্রতি সেকেন্ডে। তাহলে আমাদেরকে প্রতি সেকেন্ডে কতটুকু দৈর্ঘ্য আছে ওইটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। প্রতি সেকেন্ডে দৈর্ঘ্য কত, এই যে প্রতি সেকেন্ডে দৈর্ঘ্য, ওইটাকে আমরা কি বলতে পারি ভেলোসিটি, এত মিটার পার সেকেন্ড, সেটা কত 2। বাকি জিনিসগুলো কিন্তু আমরা সবই জানি, চিন্তা করো। এই যে 2 মিটার পার, এটা এরিয়া কত, এরিয়া জানি 0.03, L/2 এর মান জানি 2, রো এর মান জানি কত 1000, ভেলোসিটি মান তো আবার জানি, ভেলোসিটির মান কত 2 মিটার পার সেকেন্ড, শেষ কেল্লা ফতে। তাহলে আমরা যেটা করতে পারি, এখন আমরা কি করব, গুণ করে দিব নাকি? তাহলে আমরা যেটা পারি 2 2 4, 4 হচ্ছে আমাদের, আচ্ছা আগে এটাকে এটার সাথে গুণ করে দিই, তাহলে কত পাচ্ছি 1 2 3 30, 30 ইন্টু 4, এটা 4, তাহলে কত পাচ্ছি 120। তাহলে আমরা কোনটা পাচ্ছি বলো, 120, এই যে সি নাম্বারটা, ঠিক আছে? ওকে, এরপরে দেখি বলছে 900 কেজি ভরের একটি ট্রাক ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলছে, তাহলে হচ্ছে ব্রেক চেপে ট্রাকটি হচ্ছে 50 মিটার দূরে থামানো হলো। তাহলে বলছে যে মাটির ঘর্ষণজনিত বল যদি এত হয় তাহলে আমাদের ব্রেকজনিত বল কত? ঠিক আছে, সো আমরা দেখি যে আসলে এটার উপর কার্যত কত বল ক্রিয়া করছে আর কি, কার্যত কি কত বল ক্রিয়া করছে। সো নর্মালি আসলে আমাদের ঘর্ষণে এতটুকু বল ক্রিয়া করে ফেলছে, আর ব্রেকে বাকিটা হচ্ছে ক্রিয়া করবে, এই হচ্ছে কাহিনীটা, ঠিক আছে? সো আমাদের এত দেওয়া আছে, আমাদের এফ ইজ ইকুয়াল টু এম এ, এফ ইজ ইকুয়াল টু কি এম এ, এম দেওয়া আছে, এ বের করতে হবে, ঠিক আছে? এটা একটু বের করি। আচ্ছা, সো এ বের করার জন্য আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি। আগে আমরা এই যে 60 কিলোমিটার পার আওয়ার যেটা আছে ওইটাকে একটু চেঞ্জ করে দিই। তাহলে 60 কিলোমিটার আওয়ারটাকে আমরা লিখতে পারি 60 না, তাহলে হচ্ছে আরও তিনটা হবে, এত 3600, ঠিক আছে? এত মিটার পার সেকেন্ড। ওকে, হ্যাঁ, তাহলে আমরা যেটা করব, এখানে আমরা একটু কাটাকাটি করি, 1 2 2 2 এত, ঠিক আছে? ওকে, তাহলে এখানে হবে কত, হ্যাঁ এটা করতে যাতে শহীদ হয়ে যাবো নাকি? তাহলে আমরা যেটা করি সেটা আমরা করি, দেখো তো এখানে আমরা ধরো 5 12 60, তো তাহলে এখানে আমরা একটা কাজ করি, এটাকে আর একটু শর্টকাটে লিখি। শর্টকাটে কিভাবে লিখবো, এখানে হচ্ছে আমাদের 60 এত কিলোমিটার, মিটার পার সেকেন্ড, সেকেন্ড হচ্ছে আমাদের কত 3600 সেকেন্ড নাকি, 3600 সেকেন্ড, ঠিক আছে? ওকে, তাহলে এবার আমরা একটু কাটাকাটি করি, এটা 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 চলে গেছে, রাইট? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা যেটা করব, এখান থেকে আমরা 2 দিয়ে ভাগ করলে কত পাচ্ছে 18, আর এখানে হচ্ছে 5, তারপর এখানে পাচ্ছি হচ্ছে 3 দিয়ে ভাগ করলে 6 দিয়ে ভাগ করি, তাহলে 3 6 18, 6 দিয়ে হচ্ছে 10, তাহলে উপরে পাচ্ছি 50 আর নিচে পাচ্ছি 30, এত মিটার পার সেকেন্ড। এটা রেখে দিই, আর তো ভাঙা যাচ্ছে না, ঠিক আছে? ওকে, তো ভেলোসিটি আমরা এখান থেকে পেয়ে গেছি, আমাদেরকে বের করতে হবে ত্বরণ। তাহলে আমাদেরকে সরণ দেওয়া আছে, তাহলে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করতে পারি মনে আছে?
আমরা অ্যাপ্লাই করতে পারি যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার, তাহলে আদি বেগ কত 0, না সরি ও শেট, আমাদের তো শেষ বেগ 0, তার মানে 0 স্কোয়ার আদি বেগ কত, আদি বেগ হচ্ছে আমাদের এত প্লাস টোয়াইস এ এস, এস কত, সরণ কত, সরণ হচ্ছে আমাদের 50 মিটার, ঠিক আছে ওকে। তাহলে এখান থেকে আমরা মাইনাসে আসুক সমস্যা নেই, আমরা পজিটিভে নিয়ে নিব বা মাইনাসও নিতে পারি। তাহলে মাইনাস দেখতে পাচ্ছি, উপরে হচ্ছে এত স্কোয়ার, তাহলে আমরা দেখতে পাচ্ছি উপরে হচ্ছে আমাদের 50 স্কোয়ার, নিচে হচ্ছে আমাদের 9, আর নিচে কত, নিচে হচ্ছে আমাদের টোয়াইস ইন্টু 50, ঠিক আছে ওকে। এরকম কিছু একটা আসার কথা। আচ্ছা এরকম যদি কিছু একটা আসে তাহলে এখান থেকে আমরা একটু আরও কাটাকাটি করতে পারবো, যে 50-50 কাটা, তাহলে এখানে হচ্ছে 50 আর নিচে 9টা চলে যাবে, তাহলে 2 ধারা যদি এটাকে কাটি তাহলে 25, তাহলে আলটিমেটলি হবে হচ্ছে 25/9, এটা পাচ্ছি মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে 25/9, ঠিক আছে। আচ্ছা তাহলে আমি এখান থেকে ত্বরণ পেয়ে গেছি, এখন আমি কি বের করতে পারবো, আমি বের করতে পারবো ফোর্স কতটুকু হয়েছে, মানে ওইটা ওই থামাইতে হলে বা 50 মিটার থামাইতে হলে তার আসলে কার্যত কতটুকু ফোর্স ছিল, ঠিক আছে। আচ্ছা তাহলে এখান থেকে আমি যেটা জানি যে ফোর্স ইজ ইকুয়াল টু, আমরা জানি এফ ইজ ইকুয়াল টু এম এ, এম এর মান কত, এম এর মান হচ্ছে আমাদের 900, এইবার হচ্ছে জিনিসটা সহজ হয়েছে না, তাহলে 25/9, তাহলে কত হচ্ছে, এটা কাটা গেলে হচ্ছে 100, তাহলে 100, তাহলে হচ্ছে আমাদের 2500 নিউটন, ঠিক আছে ওকে। তাহলে আমাদের এতটুকু নিউটন, এত নিউটন লাগবে আসলে ওইটাকে থামাইতে হলে, তো আমাদের 20 নিউটন তো আমাদের ঘর্ষণই দিয়ে দিচ্ছে, তাহলে বাকি আছে কত, বাকি আছে হচ্ছে আমাদের এফ প্রাইম ইজ ইকুয়াল টু 2500 মাইনাস 200, তাহলে আমি যেটা পাচ্ছি 2300 নিউটন, ঠিক আছে। তাহলে আমরা 2300 নিউটন কোথায় পাচ্ছি, এই এত নিউটনে, ঠিক আছে ওকে। সো আমি একটু দেখি আসলে আমাদের মোবাইলের চার্জটা ঠিক আছে কি না। ওকে সো এখন পর্যন্ত ঠিকই আছে, এটা চার্জ চলে যাচ্ছে বুঝছো, সেই জন্য বারবার একটু চেক করতে হবে আর কি, ঠিক আছে। সো যাই হোক, সো আমরা সামনে আগাই, তো আমাদেরকে আরও একটা কোশ্চেন দেওয়া আছে, আমাদেরকে বলছে যে একটি লিফটের ম্যাচেতে একটি ওজন মাপা যন্ত্রের উপর, তাহলে হচ্ছে আমাদের একটা লিফটের একটা ম্যাচে আছে, একটু লিফটে একটু এঁকে ফেলি, হচ্ছে আমাদের লিফটের মধ্যে একটা মানুষ আছে, ধরো ওই লিফটের মেঝেতে আসলে কি আছে, একটা ওজন মাপার যন্ত্র আছে। আচ্ছা সো যন্ত্রের উপর 50 কেজি ভরবিশিষ্ট মানুষ দাঁড়িয়ে আছে, ওকে ভালো কথা। তাহলে বলছে লিফটটি স্থির অবস্থা থেকে যদি 2 মিটার পার সেকেন্ড ত্বরণে যায়, ত্বরণ মানে কি, মানুষটা একটু এঁকে ফেলি, মানুষ হচ্ছে আমাদের এইটা, ত্বরণ মানে কি এইদিকে কত মিটার, 2 মিটার পার সেকেন্ড, না 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে যদি যায়, তাহলে হচ্ছে আমি যা বুঝি নর্মালি, তো আমি এটা বুঝি যে এইটার যে ওজনটা কাজ করতেছে এই বরাবর, সেটা হচ্ছে আমাদের এমজি, তাহলে এটা কাজ করতেছে, ধরো হচ্ছে জিটা কাজ করতেছে এই বরাবর, ঠিক আছে, জি ইকুয়াল টু 9.8, ও না এখানে দেওয়া আছে 10, তাহলে জি ইকুয়াল টু আমরা লিখে ফেলি যে এটা জি ইকুয়াল টু 10। আচ্ছা তারপর আমাদেরকে বলছে যে এত মিটার ত্বরণে 1 সেকেন্ড ধরে হচ্ছে উপরের দিকে উঠে, আচ্ছা ভালো কথা। তাহলে বলছে যে তারপর সমদ্রুতিতে উঠতে থাকে, এরপরে 1 সেকেন্ড পরে কি করছে, সমদ্রুতিতে, মানে তখন আর কোনো ধরনের ফোর্স নাই, আর আলটিমেটলি কোনো ধরনের লব্ধি ফোর্স নাই, এটা হচ্ছে কথা। আচ্ছা এরপরে লিফটে চলার পর থেকে ওজন মাপার যন্ত্রে কত ভর দেখাবে, ঠিক আছে, এই হচ্ছে আমাদের ওজন মাপার যন্ত্রে কত ভর দেখাবে সেটা বের করতে হবে। আচ্ছা সো সবার ফার্স্টে আমরা দেখি যে 1 সেকেন্ডে আসলে যখন ত্বরণ ছিল তখন আসলে কত ফোর্স দেখাবে। সো আমরা যেটা জানি যে আসলে আমাদের ওজন যেটা আছে সেটা আসলে কোনটা, সেটা আসলে আমাদের রিয়েকশনটা, সেটা কি মেজর রিয়েকশনটা। তাহলে আমাদের এখান থেকে বের করতে হবে এই যে রিয়েকশনটা কত ছিল, এই রিয়েকশনটা কি কত ছিল। আচ্ছা সো নর্মালি আমি যদি চিন্তা করি যে জি কাজ করতেছে নিচ বরাবর, আর কাজ করতেছে উপর বরাবর, আর লব্ধি যেটা আছে সেটা 2 মিটার পার সেকেন্ড, সেটা উপরের দিকে, তারপরে আমরা চিন্তা করতে পারি যে আর মাইনাস আরটা বড় হবে, মাইনাস হচ্ছে আমাদের এম জি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কত এম এ, এমনই না, এমনই তো, এম এ মানে কি এই ত্বরণ উপর দিকে উঠতেছে, তাহলে লব্ধিটা উপরের দিকে, আর জিটা নিচে দিকে কাজ করতেছে, আরটা উপরের দিকে, তাহলে আর মাইনাস এম জি ইজ ইকুয়াল টু এম এ, বুঝা গেল। আচ্ছা তাহলে এখান থেকে আমরা বের করে ফেলতে পারবো যে আর ইজ ইকুয়াল টু কত, আর ইজ ইকুয়াল টু বের করতে পারবো এম জি এম 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 এর মান কত, এম এর মান কত 50, তাহলে এম যদি কমন যায় থাকবে কত এ, এর মান হচ্ছে 2 আর জি এর মান কত 10, তাহলে 12 না, তাহলে 12 ইন্টু এত 5 12 60, তাহলে এত নিউটন পাবো এখান থেকে রিয়েকশন, এত নিউটন পাবো কি এখান থেকে রিয়েকশন পাবো। তাহলে রিয়েকশন যদি এত হয়, রিয়েকশন কত পাচ্ছি আমি এত নিউটন, তাহলে এইখান থেকে আমাদের বের করতে হবে এত কেজি, কত কেজি দেখাবে
সেটাই তো বের করতে হবে নাকি? আনসারগুলো দেখি, এই যে এত কেজি 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 দেখাবে, তাহলে এই যে এইটা যদি তার ওজন দেখায়, তাহলে আমরা যেটা জানি যে mg, ঠিক আছে, mg ইজ ইকুয়াল টু এত। ওজন তো আর একটা জিনিস, ওজন তো কি, ওজনের ত্বরণটা কি, সেটা অভিকর্ষ বল, তাহলে কি পৃথিবী যে বলে টানতেছে, তাহলে এখানে জিটা তো ঠিকই আছে, জি কত 10, তাহলে এম এর মান কত পেয়ে যাবো ভাই, এম এর মান কত পেয়ে যাবো 60 কেজি, রাইট কি? তাহলে প্রথমে 1 সেকেন্ডে আমি দেখবো 60 কেজি, দেখি কোনটা ফার্স্ট 60 কেজি, এইটা আর এইটা মিলে, এ আর সি মিলে। আচ্ছা, এরপরে বলছে আমার কোনো ধরনের আসলে কি নাই, কোনো ধরনের কি নাই, ত্বরণ নাই, কোনো ধরনের কি ত্বরণ নাই। তাহলে এখান থেকে এমনিও চিন্তা করতে পারো যে ত্বরণ যদি না থাকে, এটা কত 0, তাহলে আর ইজ ইকুয়াল টু এমজি, আর ইজ ইকুয়াল টু কি এমজি, তাহলে আর ইজ ইকুয়াল টু এমজি মানে কি, যেটা দেখাচ্ছিল ওইটাই দেখাবে, স্থির অবস্থায় দেখাচ্ছিল 50 কেজি, পরেও 50 কেজি দেখাবে। তাহলে আমরা যেটা দেখতে পাই যে ফার্স্ট হচ্ছে 60 কেজি, দেন হচ্ছে আমাদের 50 কেজি, ঠিক আছে, তাহলে সি নাম্বারটা বুঝা গেল। আচ্ছা, ভালো একটা কোশ্চেন ছিল। আচ্ছা, এরপরে দেখছি যে এম ভরের একটি বস্তু আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে যদি সমদ্রুতিতে চলে, তাহলে বৃত্তাকার গতির পর্যায়কাল দেওয়া আছে, বস্তুটির উপর কেন্দ্রমুখী বলের মান কত, কেন্দ্রমুখী কি বলের মান কত, চলো আমরা করি। তাহলে আমরা জানি যে কেন্দ্রমুখী বল এফ ইজ ইকুয়াল টু আমরা জানি কত, এম ওমেগা স্কোয়ার আর, ঠিক আছে, ওকে। তাহলে আমাদের কি কি লাগবে, আমাদের ওমেগার মানটা আমি জানি না, তাহলে এখানে আমাদের এম ভর দেওয়া আছে, ওমেগার মান দেওয়া আছে কত, ওমেগার মান আমরা জানি টোয়াইস পাই বাই টি হোল স্কোয়ার বাই আর, ঠিক আছে, ওকে। তাহলে এটাকে যদি আমরা করি, তাহলে আমরা যেটা পাবো যে উপরে আছে 4 পাই স্কোয়ার এম আর বাই টি স্কোয়ার, এবারে কি আর কিছু লাগবে নাকি দেখি তো, 4 পাই স্কোয়ার এম আর বাই টি স্কোয়ার, এইতে এক নম্বরটা, এবারে তেমন কিছু লাগবে স্যার, খুবই সহজ একটা কোশ্চেন দেখছো, বাট একটু ক্যালকুলেশন করা লাগে আর কি। চলো, বলে দেওয়া আছে যে বায়ুতে একটি বাক্স তুলার ওজন দেওয়া আছে, বলছে 4টি লোহার বলের ওজন প্রতি ক্ষেত্রে হচ্ছে 1 কেজি দেখাইলে আসলে কি হয়, দুইটা জিনিস একই জিনিস দেখাচ্ছে, বুঝছো, এটা কেন একটা ধাঁধার মতো, বুঝছো, এই যে এইটার ওজন আর এইটার ওজন, 4টার ওজন একই দেখাচ্ছে, ঠিক আছে, দুইটা একই মাপলাম, সমস্যা তো তাই, তো ওজন যদি একই হয়, তাহলে দুইটার ভর এবং লোহার ভরগুলোর কি ভর সমান হবে না, ওজন মানে কি এমজি না, তাহলে জি তো সবার জন্য সমান, তাহলে জি যদি ভাগ দিয়ে তাহলে এমও সমান হবে, তাহলে এই যে সমান হবে, এটা ধাঁধার মতো আর কি কাইন্ড অফ। সো দেখে মনে হবে যে ভাই তুলা তো অনেক মানে তুলার ওজন তো অনেক কম হওয়ার কথা, তারপর হচ্ছে লোহার ভর তো অনেক বেশি, বাট নর্মালি আমি অতটুকুই তুলা নিয়েছি যেটা আসলে দুইটা সমান হবে আর কি, এই হচ্ছে কাহিনী। আচ্ছা, এরপরে দেওয়া আছে দেখো 30 মিটার পার সেকেন্ড বেগে আগত এত গ্রাম ভরের একটি ক্রিকেট বলকে একটি খেলোয়াড় ক্যাচ ধরে এই যেভাবে এত সেকেন্ড সময়ের মধ্যে থামিয়ে দিল, টি দেওয়া আছে এত খেলোয়াড় কর্তৃক বলটির উপর প্রযুক্ত গড় বল কত বের করতে বলছে, ঠিক আছে। আচ্ছা, সো তোমরা কি এইটা জানো যে আমাদের এফ ইজ ইকুয়াল টু আমরা জানি এম ভি মাইনাস ইউ বাই টি, এটা তো আমরা জানি, মানে এম এর অনুরূপ আর কি, এ মানে কি ভেলোসিটি চেঞ্জ বাই টাইম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে এম এর মান কি আমি জানি, এম এর মান এত গ্রাম না, 250 গ্রাম, তাহলে 250 গ্রাম মানে এত। তারপর ভেলোসিটি চেঞ্জ আমি থামিয়ে দেওয়া মানে কি, ভেলোসিটি লাস্টে কত ছিল 0, আর আদিবেগ কত ছিল, আদিবেগ 30 মিটার পার সেকেন্ড, তাহলে এখানে ধরে নেই -30, ঠিক আছে, ভাগ দিব কত টাইম দ্বারা, টাইম কত লাগছে 0.1 সেকেন্ড, 0.1 সেকেন্ড, ঠিক আছে। সো এটাই হচ্ছে আমাদের কাহিনীটা আছে, এখান থেকে জাস্ট আমাদের ক্যালকুলেশনটা করতে হবে আর কি, ঠিক আছে। সো ক্যালকুলেশন করি, দেখো আমাদের কি হয়, আমাদের হচ্ছে মাইনাসটা সামনে চলে আসছে, এইটা মানে কি এইখানে 10 দ্বারা গুণ করব, এখানে 10 দ্বারা গুণ করব, শেষ, তাহলে এটা হয়ে গেছে 1, তাহলে ওইটা হয়ে কত হবে চিন্তা করো, তাহলে হচ্ছে আমাদের এই হাই এটা কি কোথাও কি ভুল করলাম, না ভুল করিনি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের যেটা আছে দেখো, এখানে আমাদের 10 দ্বারা গুণ করলে 10 মানে কি দুইটা শূন্য চলে যাবে, দুইটা শূন্য এখান থেকে একটা চলে যায়, এখান থেকে একটা চলে যায়, তাহলে 3 দ্বারা গুণ করলে কত, 3 দ্বারা গুণ করলে কত 75 নিউটন, ঠিক আছে, ওকে। এই যে বি নাম্বারটা ইজি ম্যান, সামনে আগাই। বলছে একটি বল 4 কেজি ভর বিশিষ্ট একটি বস্তুর উপর ক্রিয়া করে, এর ফলে বস্তুটি 6 সেকেন্ডে এত বেগ প্রাপ্ত হয়, তাহলে বলের মান কত। আচ্ছা, তাহলে এফ ইজ ইকুয়াল টু আমরা জানি এম এর মান জানি কত, বস্তুর ভর কত 4 কেজি,
তারপর ভেলোসিটির কথা যদি আমি চিন্তা করি তাহলে আমাদেরকে বলছে 6 সেকেন্ডে 30 মিটার বেগ প্রাপ্ত হয় স্থির অবস্থা থেকে। তাহলে আমরা চিন্তা করতে পারি ভেলোসিটি চেঞ্জ হচ্ছে আমাদের 30 আর টাইম কত লাগছে 6 সেকেন্ড। ওকে, তাহলে আমরা ক্যালকুলেশন করবো নাকি এখান থেকে? আর ক্যালকুলেশন করা লাগবে? 3 4 12 আর 6 দিলে কত 2, তাহলে 20 নিউটন। ঠিক আছে, ওকে, সামনে আগাই। তাহলে বলছে যে বৃত্তাকার পথে এত কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, সো যখনই দেখবা যে মানে 32 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে তাহলে ওইটা আমাদের হবে হচ্ছে 32 কিলোমিটার পার আওয়ার দেওয়া থাকলে কত হবে বলো? 3টা 2টা, তাহলে 20 মিটার পার সেকেন্ড হওয়ার কথা। 2 মিটার পার সেকেন্ড কেন দেওয়া? দেখি তো, ভেলোসিটি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 32 কিলোমিটার, মানে 32 কিলোমিটার মানে 32 3টা 0 মানে মিটার হয়ে গেছে। আর সেকেন্ডের কথা চিন্তা করলে, আওয়ারের কথা চিন্তা করলে এত সেকেন্ড। তাহলে এখানে কি কি কাটা যায় দেখি তো? এটা 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 এটা, তার মানে এরা বাদ দিলে হচ্ছে 20, এই 20 হওয়ার কথা। এই যে এটা মাথা রাখবা যে 32 কিলোমিটার সরি 72 কিলোমিটার পার আওয়ার যখন দেখবা তখন এটা বুঝে ফেলবা যে এটা আসলে আমাদের 20 মিটার পার সেকেন্ড। সেটা আমাদের কি 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের ভেলোসিটি দেওয়া আছে। বলছে চলমান কোনো গাড়ির কেন্দ্রমুখী ত্বরণ এত মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে তাহলে বৃত্তাকার পথে ব্যাসার্ধ কত। সো আমরা একটা জিনিস জানি যে আসলে আমাদের কেন্দ্রমুখী বল ইজ ইকুয়াল টু আসলে আমাদের কত ভি স্কোয়ার বাই আর। তাহলে এখানে আমাদের ব্যাসার্ধ বের করতে হবে না? ব্যাসার্ধ, হ্যাঁ, আর বের করতে হবে। তাহলে আর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 20 স্কোয়ার ভাই এফ। এফ এর মান কত পাচ্ছি 1। ও সরি, আমাদের উল্টা বের করতে বলছে, ফোর্স বের করতে। ও সরি, এটা তো এফ না, এফ তো হচ্ছে আমাদের ভি স্কোয়ার বাই আর ইন্টু এম। ঠিক আছে, এটা আমাদের তার মানে ত্বরণ, এটা আমাদের হবে হচ্ছে এটা হচ্ছে আমাদের এ। তাহলে এ ধারা যদি ভাগ দিয়ে দেয়, এ হচ্ছে আমাদের 1, তার মানে আমরা দেখতে পাচ্ছি কত 400 মিটার। ঠিক আছে, এই যে 400 মিটার। চলো, এরপরে আমাদেরকে বলছে বলের ভ্রামকের মাত্রা বের করতে বলছে। ঠিক আছে, বলের ভ্রামক। সো বলের ভ্রামক মানে কি? যখন দেখবো ভ্রামক জিনিসটা আসছে তার মানে এখানে আমাদের একটা ঘূর্ণন আছে বা একটা কণিক আছে। তার মানে যখন বলের ভ্রামক বলতেছি তার মানে বল রিলেটেড কিছু একটা হবে। ঠিক আছে, এখন বল জিনিসটা কি? বল জিনিসটা কি? যেটা আসলে আমাদের কি দেয়? কোনো একটা জিনিসকে রৈখিক গতি দেয়। আর বলের ভ্রামক কি দেয়? ঘূর্ণন গতি দেয়। এই হচ্ছে আমাদের সিম্পল কথা। তাহলে বলের ভ্রামক যদি তোমাকে কখনো বলে, তার মানে বলের ভ্রামকের কথা যদি চিন্তা করি তাহলে টাউ ইজ ইকুয়াল টু আমাদের এফ ইন্টু আর। এফ ইন্টু কি? আর। ঠিক আছে, আচ্ছা, তাহলে এফ কি? এফ এর একক কি? এখানে আমরা যদি বের করতে যাই এককটা বের করব, টাউ এর একক। বলের ভ্রামক তো বলছে, হ্যাঁ ঠিক আছে, ওকে। তাহলে এফ এর একক কি? নিউটন। আর আর এর একক কি? মিটার। তাহলে এখন নিউটনটাকে একটু ভাঙতে হবে, কারণ নিউটনটা একটু বড় হয়ে গেছে। সো নিউটন মানে কি? এফ। এফ ইজ ইকুয়াল টু কি? এম এ। তাহলে এম এর একক কি? এম এর একক জানি আমি কেজি। তারপর এর একক কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপর এখানে আছে আরেকটা মিটার, তার মানে মিটার স্কোয়ার। ঠিক আছে, ওকে। তার মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এম কেজি হচ্ছে আমাদের হবে এম এল স্কোয়ার টি ইনভার্স 2। এম এল স্কোয়ার টি ইনভার্স 2। ঠিক আছে, এই যে সি নাম্বারটা, এই তো মিলে গেল। ঠিক আছে, আচ্ছা, এরপরে যাই। এরপরে দেওয়া আছে যে এত কেজি ভরের একটি ক্রিকেট বল এত মিটার পার সেকেন্ড বেগে লম্বভাবে একটি ব্যাটকে আঘাত করা। মানে কি? আমি যখন ক্রিকেট খেলতেছি একটা লম্বভাবে আঘাত করছে বলটাকে। আচ্ছা, আঘাত করলে এবং বিপরীত দিকে যেদিকে আসতেছিল তার বিপরীত দিকে 20 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। তারা বলছে বলের দ্বারা ব্যাটের উপর প্রযুক্ত বলের ঘাত কত হবে? বলের ঘাত ইজ ইকুয়াল টু আমরা কি জানি? এফ ইন্টু টি। এফ ইন্টু টি ইজ ইকুয়াল টু জানি আমি কি? ভরবেগের পরিবর্তন। এবার মাথায় রাখবা ভরবেগের যে পরিবর্তনটা আছে এটা নর্মাল পরিবর্তন না। মানে ভরবেগের পরিবর্তন কি? ভরবেগ শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ, বাট ওইটা অলওয়েজ ভেক্টরে বিয়োগ, নট নর্মাল বিয়োগ। ঠিক আছে, সো আমরা একটু বের করি। আমরা জানি যে এফ ইন্টু টি ইজ ইকুয়াল টু আসলে আমাদের কি? ভরবেগের পরিবর্তন। তার মানে ভরবেগের পরিবর্তন এম ভি মাইনাস এম ইউ। এটা নর্মাল কি? নর্মাল বিয়োগ না, এটা কি? ভেক্টরে বিয়োগ। কারণ ভরবেগ তো আমি জানি যে ভেক্টর রাশি, তাহলে এটা এখানে একটা কি দিতে হবে? একটা ভেক্টর চিহ্ন দিতে হবে। এখন তার মানে এমটা যদি আমি কমন নিয়ে নেই তাহলে আমরা এম কত জানি? 0.5। তাহলে 0.5
এখন আমি নর্মালি যখন দেখি যে ভেক্টরে নর্মালি একই রেখা বরাবর যাচ্ছে, তখন আসলে আমাদের জাস্ট প্লাস মাইনাস চিন্তা করলেই হইলো, তার মানে একদিকে প্লাস একদিকে মাইনাস এতটুকু চিন্তা করলেই হইলো, ঠিক আছে। আচ্ছা, তা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ধরো যেদিকে আসতেছে 30টাকে আমরা পজিটিভ ধরে নিলাম, ঠিক আছে। শেষ বেগ লাগবে না, সো শেষ বেগ হচ্ছে 20, সো শেষ বেগ যদি 20 হয় তাহলে 20টাকে আমি ধরে নিচ্ছি কি পজিটিভ, 20টাকে আমি ধরে নিই কি পজিটিভ। আচ্ছা, মাইনাস, এরপর আমরা দেখতে পাচ্ছি যে 30 যেটা ছিল সেটাকে ধরো হচ্ছে সাপোজ মানে ব্যাট যেটা আছে ব্যাট, ঠিক আছে। সো এই বরাবর আসতেছিল 30, এরপরে চলে গেছে কত 20। এখন আমি একদিকে পজিটিভ একদিকে নেগেটিভ ধরে নিব, ঠিক আছে। ওকে, সো ধরে নিই যে এই পাশে পজিটিভ, এই পাশে পজিটিভ হলে 30 কত নেগেটিভ না, তাহলে এখানে আমি বসাই দিব -30। আর আগে মাইনাস কত কোথা থেকে আসছে, এই যে নেগেটিভের জন্য মানে বিয়োগ করার জন্য, তাহলে এই গেল তাহলে আছে কত 0.5 ইন্টু এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে কত আছে 50, তাহলে 50 হয়ে গেল এত। তাহলে এই জিরোটা এটার সাথে গুণ করলে কত হবে 5 হয়ে যাবে, 5 5 কত 25 নিউটন সেকেন্ড। এই যে সি নাম্বারটা, ঠিক আছে। ওকে, এরপরে যাই। এরপরে বলে দেওয়া আছে যে 50 কেজি ওজনের, এই 50 কেজি কি ওজন হয় নাকি, 50 কেজি কি ওজন হয়, 50 কেজি হচ্ছে আমাদের ভর। তাহলে একজন প্যারাশুট ব্যবহারকারী সমবেগে নিচের দিকে নামতেছে, সমবেগে নিচের দিকে নামা মানে কি তার উপর আসলে কোনো ধরনের ফোর্স নাই, কারণ আমরা জানি যে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু হলে স্থির থাকবে, আর গতিশীল অবস্থায় কি থাকবে সমবেগে চলতে থাকবে, বা কি সমদ্রুতিতে সরলপথে চলতে থাকবে, ঠিক আছে। তাহলে যেহেতু নিচের দিকে খুব সমবেগে নামতেছে, তার মানে তার উপর কোনো ধরনের ফোর্স নাই, তার মানে লোকটির উপর বায়ুর বাধা কত সেটা বের করতে হবে। বায়ুর বাধা মানে কি, লোকটা কোনটা, লোক হচ্ছে আমাদের এইটা, তার মানে লোকের উপর একটা তো বল কাজ করবে, সেটা হচ্ছে আমাদের জানি, সেটা হচ্ছে আমাদের mg। তাহলে বায়ুর বাধা যেটা আছে ওই এফটা যদি আমাদের mg সমান এবং বিপরীত হয়, বিপরীত অবশ্যই হবে কারণ গতি বিপরীতে কাজ করবে ঘর্ষণ, এখন বা বাধা। mg সমান যদি আমাদের এফ হয় তাহলে তার উপর কোনো ধরনের লব্ধি ফোর্স নাই, এতটুকু তো আমরা বুঝি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে আমাদের এফ ইকুয়ালটা আমাদের কি হবে mg। তাহলে এম এর মান কত, এম এর মান হচ্ছে আমাদের 50 আর জি এর মান হচ্ছে 9.8। তাহলে মানে আমরা যেটা পাচ্ছি 98 ইন্টু 5, 98 ইন্টু 5 করলে কত হবে, ও হ্যাঁ এটা তো এমনি করা যায়। সো এটাকে আমি একটু সহজ করা ট্রাই করি, চিন্তা করো। এখানে আমরা একটা কাজ করবো জানো কি, 2/2 করবো, ঠিক আছে। তাহলে এই 2 আর এটা গুণ করলে কত পাচ্ছি, এটা কত পাচ্ছি 100, 100 আর এটা যদি গুণ করে দিই তাহলে কত পাচ্ছি 98 আর একটা 0, তাহলে 980। তাহলে 980কে যদি 2 দ্বারা ভাগ করে দেই তাহলে কত পাচ্ছি 490। এমনিও করতে পারো এমনিও করতে পারো ইচ্ছা। তাহলে আমরা যেটা পাচ্ছি এই যে বি নাম্বারটা, ঠিক আছে। আচ্ছা, সামনে আগাই। দেখো বলে দেওয়া আছে যে 60 কেজি ভরের একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে 1 মিনিটে এর বেগ হচ্ছে আমাদের 10 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায়। এইটা তো মনে হয় করলাম নাকি, আচ্ছা চাও আবার করি, সমস্যা নাই। তো এই ফিজিক্যালটা আমরা জানি কি এম এর মান জানি, 60 কেজি। টাইম হচ্ছে আমাদের 60 সেকেন্ড, রাইট। হ্যাঁ 1 মিনিট মানে 60 সেকেন্ড। বেগ কত বৃদ্ধি পাইছে 10, হাই এটা কত হবে 10 নিউটন। 10 নিউটন কই পাইছি, এই যে ডি নাম্বারটা, ঠিক আছে। সুপার আমরা নেক্সট কোশ্চেনে যাবো, সেখানে আমাদের বলে দেওয়া আছে যে বলের মাত্রা সমীকরণ কত হবে, ঠিক আছে। আচ্ছা, সো মোটামুটি এটা আমরা জানি যে আসলে আমাদের এফ ইজ ইকুয়াল টু এম ই দিয়ে আসলে আমরা করে ফেলতে পারি। সো তাও আমরা নিজেরা একটু চেষ্টা করি যে আসলে কেমন হয়, ঠিক আছে। সো আমরা জানি যে এফ ইজ ইকুয়াল টু এম এ, তার মানে আমরা নিউটনটাকে ভাঙতে পারি কিভাবে, নিউটনটাকে আমরা ভাঙতে পারি এম মানে কত কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের কেজিটাকে আমরা বলতে পারি ম্যাস, সেটা হচ্ছে আমাদের এম। তারপর এমটাকে বলতে পারি এল লেন্থ, আর এসটাকে বলতে পারি টাইম টি ইনভার্স 2। তাহলে এম এল টি ইনভার্স 2, তাহলে যে সি নাম্বারটা, ঠিক আছে। ওকে, বলছে নিচে কোনটি সত্য নয়, ঠিক আছে, কোনটি কি সত্য নয়। আচ্ছা, তারপরে আমরা দেখি যে বলের দিকে কাজ হলে স্থিতিশক্তি কমে যায়, বলের দিকে যদি কাজ হয় তাহলে আমাদের কি হয় স্থিতিশক্তি কমে যায়, এটা আমরা আসলে জানি যে এটা সঠিক। তো বলের দিকে কাজ হলে গতিশক্তি বৃদ্ধি পায়, এটাও তো আমরা জানি। আচ্ছা, এটা নরমালি বোঝা যে কোনো একটা বস্তুকে যদি আসলে ধরো
মানে কোনো একটা জিনিসকে যদি একটু গতি দাও, গতি দাও মানে কি ওটার উপর কাজ করলাম বা বল দিলাম, তাহলে গতিপ্রাপ্ত হইলো। গতিপ্রাপ্ত হওয়া মানে কি, সে হচ্ছে গতিশক্তি বৃদ্ধি পাইছে। তাহলে কোনো একটা জিনিসের গতিশক্তি যদি বৃদ্ধি পায় তাহলে তার স্থিতিশক্তি বা বিভব শক্তি কমে যায়, এটা আমরা জানি। তার মানে উপরে দুইটা সঠিক, শেষ। কোনো বস্তুকে সমদ্রুতিতে ঘোরালে হচ্ছে আমাদের কাজ হয়। সমদ্রুতিতে ঘোরানো মানে কি, তার কোনো ধরনের এক্সিলারেশন নাই বা ত্বরণ নাই। ত্বরণ যদি না হয় তাহলে F = m a, এ যদি 0 হয় F = কত হবে, 0, শেষ। তার মানে আমাদের এইটা সঠিক না, এই সঠিক না, তার মানে এটাই ঠিক আছে আর কি, ঠিক আছে, সত্য নয়, সব করি সত্যি হবে না, ঠিক আছে। ওকে, এরপরে দেখে আমাদেরকে বলছে একটা ঘড়ি সেকেন্ডের কাঁটার কৌণিক বেগ কত। সেকেন্ডের কাঁটার কি কৌণিক বেগ বের করতে হবে। কৌণিক বেগ মানে কি, ওমেগা। ওমেগা = আমরা কি জানি, টুয়াইস পাই বাই টি। আচ্ছা, টিটা কি বলতো, টিটা হচ্ছে পর্যায়কাল, মানে প্রতি একবার ঘূর্ণনে তার কত সময় লাগে। আচ্ছা চিন্তা করো, এখন আমরা ঘড়ির সেকেন্ডের কাঁটা নিয়ে চিন্তা করতেছি। প্রতি সেকেন্ডের কাঁটা একবার ঘুরে আসে, আগের অবস্থানে একবার ঘুরে আসলে আমাদের কত সময় লাগে বলতো, 60 সেকেন্ড বা 1 মিনিট লাগে। একবার ঘুরে আসলে 1 মিনিট বলি না, আমরা 60 সেকেন্ড। তার মানে আমাদের টি = কত হবে, 60 সেকেন্ড। টুয়াইস পাই বাই 60, তাহলে কত পাচ্ছি, নিচে হচ্ছে আমাদের কত হবে, পাই বাই 30। একক কি হবে, রেডিয়ান পার সেকেন্ড, পাই বাই 30, তাহলে পাই বাই 30 এই যে ডি নাম্বারটা, ঠিক আছে। ওকে, এরপরে যাব, আমাদেরকে বলে দেওয়া আছে যে 14 গ্রাম ভরের একটি রাইফেলের গুলি এত মিটার পার সেকেন্ড বেগে এত পুরো একটি কাঠের গুলি ভেদ করে বাধাদানকারী বলের মান কত হবে, ঠিক আছে। তো এখন এটাকে আমরা এইভাবে চিন্তা করতে পারি যে আমাদের যে গুলি যেটা আছে ওইটার যে গতিশক্তিটা আছে, ওই গতিশক্তিটা কি হবে, চলে যাবে। গতিশক্তিটা কি হচ্ছে, গতিশক্তিটাই তো কাজ করবে নাকি, তাহলে আমাদের যেটা কাজ করবে সেটা হচ্ছে আমাদের হাফ mv²। আচ্ছা, এই কাজটাকে বা এই জিনিসটাকে থামাবে কে, আমাদের একটা বাধাদানকারী বল বা ঘুড়ির যে বাধাদানকারী বল আছে ওই বলটা। তাহলে ওই বলটা কিছু পরিমাণ শক্তি খরচ করবে বা ওই বলটা কিছু পরিমাণ কাজ করবে, সেটাকে বলতে পারি আমরা F × S। F × কি S, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলোতে আমরা ডাটাগুলো বসাই দিতে পারলে হয়ে গেল। দেখো আমরা কি দেখি, আমাদেরকে বাধাদানকারী বল বের করতে হবে। তাহলে F = আমরা জানি, F = আমরা লিখবো যে হাফ ইন্টু mv² বাই s, ঠিক আছে। ওকে, তাহলে এখান থেকে আমরা কি কি বসাইতে পারি, হাফ mv², তাহলে m এর মান কত আমাদেরকে বলে দেওয়া আছে 14 গ্রাম। তাহলে আমরা 14 গ্রাম যদি বসাই, কেজিতে বসাই দেব না। ওকে, তাহলে v², v কত আমাদের ভেলোসিটি কি দেওয়া আছে, 3.6 দেওয়া আছে। তাহলে আমরা 3.6 × 3.6 লিখতে পারি। এটাকে আমরা একটু চাইলে উপরের দিকে লিখে ফেলি যে 3.6 × 3.6। ওকে, আচ্ছা, mv², তাহলে বাই দিব কি s। s কি হচ্ছে আমাদের কতটুকু দূরত্ব অতিক্রম করছে, রাইট, 0.21, ঠিক আছে। ওকে, তাহলে 0.21 বুঝা গেল। আচ্ছা, এইবার জাস্ট আমাদের ক্যালকুলেশনটা করতে হবে। এই দেখো, প্রথম দিকে আমি ক্যালকুলেশনগুলো তোমাকে একদম ডিটেইলসে দেখাই দিব, বাট পরে ক্যালকুলেশনগুলো হয়তো দেখবে স্কিপ করে চলে যাবো তোমার নিজের প্র্যাকটিসের জন্য আর কি, ঠিক আছে। আচ্ছা, তো চলো, এইখানে আমি এটাকে যদি এটা দ্বারা ভাগ করে দিই তাহলে পাচ্ছি 7। এইটাকে এইটা দ্বারা যদি ভাগ দিয়ে দিই, মানে এইটা দিয়ে যদি এটাকে ভাগ করে দেই তাহলে কত হবে, থাকবে হচ্ছে 3 × 7 = 21, এমন হবে, এমন কিছু হবে, 3 × 7 = 21, ঠিক আছে, এমন হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদেরকে এইটাকে 3 তে কনভার্ট করতে হবে। কিসে কনভার্ট করতে হবে, 3 তে। 3 তে কনভার্ট করতে হলে আমাদের এখানে কি করতে হবে, চিন্তা করো তো। 3 তে কনভার্ট করতে হলে আমাকে এই জায়গায় একটা, দুইটা, দুইটা 0 গুণ করতে হবে, ঠিক আছে, মানে 100 দ্বারা গুণ করতে হবে। একটা গেলে হচ্ছে দশমিকটা এদিকে চলে গেল, আরেকটা গেলে ওইদিকে চলে গেছে, ঠিক আছে। তারপরে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকে 100 দিয়ে গুণ করলে আমি পেয়ে যাবো কত, 3। তার মানে উপরে 100 দিয়ে গুণ রাখতে হবে, তাহলে উপরে হচ্ছে আমাদের 100, শেষ। তাহলে এটাকে যদি আমি এইখান থেকে যদি এটাকে যদি এটা দ্বারা ভাগ দিয়ে দিই তাহলে কত পাচ্ছি, 1.2, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের যেটা আছে দেখো, আমাদের কি কি থাকলো, আমাদের থাকলো হচ্ছে আমাদের 1.2 আর ইনটু হচ্ছে আমাদের 3.6 ইনটু হচ্ছে আমাদের কত, 100 ইনটু হচ্ছে আমাদের 10^3, ঠিক আছে। ওকে, তাহলে এখন এখান থেকে আমি চিন্তা করতে পারি যে আমাদের এই যে এইটা 100টা আছে, এই 100টা একটা 10 যদি গুণ করে দিই এইদিকে, আর একটা 10 যদি গুণ করে দিই এইদিকে, তাহলে এটা হয়ে যাবে 12 আর এটা হয়ে যাবে 36। তাহলে 12 আর 36 গুণ করে দিই কত হবে, তাহলে 6 12 72, তাহলে 36, তাহলে পাচ্ছি 2 আর 1
432, ঠিক আছে। ওকে, তাহলে 432 কে আমি আবার 1000 দিয়ে যদি ভাগ করে দেই তাহলে একটা দশমিক এদিকে আরেকটা এদিকে আরেকটা দিকে, তার মানে পাচ্ছে হচ্ছে 0.432 আমাদের চাইছে হচ্ছে নিউটন। 0.432, তার মানে 0.432, এটা মাইনাস। মাইনাস কেন হবে? কারণ আমার ফোর্স দিকে যেদিকে দিচ্ছি, ধরো আমি যদি একটা ঘুড়ির কথা চিন্তা করি, তাহলে আমাদের বাধাদানকারী বল কোন দিকে হবে? বাধাদানকারী বল হবে এই দিক বরাবর ফোর্স, আর কিন্তু বস্তুটা সরণ কোন দিকে হচ্ছে? এই দিক বরাবর ভিতরের দিকে ঢুকতেছে। তাহলে আমাদের নেগেটিভ না, তাহলে cos 180 ডিগ্রি মান কত? মাইনাস, তার মানে -1 হলে কত হবে? -0.432, ঠিক আছে। এটাই আগে। আচ্ছা, এবার আমাদের টাইপ 2 মোটামুটি শেষ, এবার আমরা টাইপ 2 তে যাব। সরি, টাইপ 1 মোটামুটি শেষ, এবার আমরা চলে যাব টাইপ 2 তে। টাইপ 2 তে আমাদেরকে বলে দেওয়া আছে যে ভরবেগ সম্পর্কিত সমস্যা, ঠিক আছে। ভরবেগ সম্পর্কিত সমস্যাতে আমরা যেটা দেখি যে ভরবেগ মোটামুটি সংরক্ষিত থাকে যদি ওই সিস্টেমের উপর বা ওই যে পরমাণু না, ওই যে পদার্থগুলো আছে বা বস্তুগুলো আছে ওইগুলোর উপর যদি আমি কোনো ধরনের ফোর্স প্রয়োগ না করি বা বাহ্যিক বল প্রয়োগ না করি, ঠিক আছে। বাহ্যিক বল প্রয়োগ না করলে ওরা কি থাকবে? ওদের ভরবেগ সংরক্ষিত থাকবে, ঠিক আছে। আচ্ছা, তো ভরবেগ যদি সংরক্ষিত থাকে তার মানে আমরা বলতে পারি তাদের ভর যদি m1 m2 হয়, আদিবেগ যদি e1 u2 হয়, এবং লাস্টে ভেলোসিটি v1 v2 হয়, তার মানে আমরা এখান থেকে সমীকরণটা কি লিখতে পারি? m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু লিখতে পারি m1 v1 প্লাস m2 v2, ঠিক আছে। এটা আমরা এখান থেকে লিখতে পারি। এর বাইরে কি কোনো সমস্যা আছে? এর বাইরে আসলে কোনো ধরনের সমীকরণ নাই, বাট একটা সমীকরণ হইতে পারে যে আমাদের এই দুইটা বস্তু যেটা ছিল ওই দুইটা বস্তু কি হচ্ছে? মিলিত হয়ে গেল, ঠিক আছে। এই দুইটা কি হচ্ছে? মিলিত হয়ে গেল, সংঘর্ষের পরে মিলিত হয়ে গেল। মিলিত হয়ে গেলে তারা কি একই বেগে চলবে না? ওকে, তাহলে যদি একই বেগে চলে তখন আমাদের যেটা হবে, যদি মিলিত হয়ে যায়, লিখে রাখো, যদি মিলিত হয়ে যায়, যদি মিলিত হয়ে যায় তাহলে আমাদের m1 u1 তো আগেই থাকলো, তারপর m2 u2 ও থাকলো, তারপর আমাদের কি হচ্ছে? ভেলোসিটি দুটো সমান হয়ে যাবে, তার মানে v, এটা যদি দৌড়ের মিলিত বেগ v, তার মানে আমরা চিন্তা করতে পারি m1 v প্লাস m2 v। তাহলে v যদি কমন যায় তাহলে থাকবে কি? m1 প্লাস m2 ইনটু v, ঠিক আছে। এইগুলো আমাদের সূত্রগুলো, ঠিক আছে। এখন আমাদেরকে যেটা করতে পারি যে আমাদের যখন বস্তুগুলো যখন মিলিত না থাকে, নর্মালি যেরকম থাকে, এই যে যেটা বললাম যে প্রত্যেকে আলাদা আলাদা বেগ নিয়ে যখন চলে, তখন আমরা একটা জিনিস চিন্তা করবো যে আমরা যদি একই সরলরেখা বরাবর চলে তাহলে আমরা জাস্ট ভেক্টরে নর্মালি, এগুলো আসলে কি ভেলোসিটি যেগুলো আছে এগুলো কি ভেক্টর রাশি না? তাহলে ভেক্টর রাশিতে আমরা কি করতে পারি? কনভার্ট করতে পারি, ভেক্টর রাশিতে যোগ করতে পারি। নর্মাল যোগ করলে হবে না, বাট যখন আমরা দেখবো যে একই সিরিয়ালে চলতেছে বা একটা সরলরেখা বা ওয়ান ডাইমেনশনাল গতি আছে, তখন আমরা একটা কাজ করতে পারি যে একদিকে পজিটিভ ধরে নিতে পারি, একদিকে নেগেটিভ ধরে নিতে পারি, তাহলে আমাদের আর ভেক্টরের এত চিন্তা করতে হবে না। তো এটাই আমরা করি আর কি। নর্মালি ওয়ান ডাইমেনশনাল থাকে তখন আমরা একদিকে পজিটিভ ভেলোসিটি নিয়ে নেই, একদিকে নেগেটিভ ভেলোসিটি নিয়ে নিই, এই হচ্ছে আমাদের জিনিসপাতি। আচ্ছা, এখন নর্মালি যখন দুইটা বস্তু এরকম আলাদা আলাদা ভাবে চলে, মিলিত না হয়, তখন আমরা কি বলি মনে আছে? তখন আমরা তাকে বলি হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ। এটা আমি সংঘর্ষের পার্টটাকে বুঝিয়ে দিচ্ছি আর কি, যে সংঘর্ষ যদি হয় আর কি, তাহলে এটাকে বলি আমরা স্থিতিস্থাপক সংঘর্ষ, যেটাতে আমাদের ভরবেগ সংরক্ষিত থাকে, কিন্তু আবার আরেকটা জিনিস সংরক্ষিত থাকে, সেটা হচ্ছে আমাদের কি গতি শক্তি সংরক্ষিত থাকে। গতি শক্তি সংরক্ষিত থাকে, এই হচ্ছে জিনিসপাতি। আচ্ছা, এর পরবর্তীতে আমরা চলে যাব, যদি এখন দুইটা বস্তু সংঘর্ষের পর যদি মিলিত হয়ে যায় তখন আমাদের কি হয় জানো? তখন আমাদের কি থাকবে? এটাকে আমরা বলি, তখন আমরা বলি অস্থিতিস্থাপক সংঘর্ষ। অস্থিতিস্থাপক আমরা তাকে বলি অস্থিতিস্থাপক সংঘর্ষ। আর অস্থিতিস্থাপক সংঘর্ষতে আমাদের একটা জিনিস হয়, ভরবেগ সংরক্ষিত থাকে, এটা আমরা জানি, বাট কি হয় জানো? গতি শক্তি সংরক্ষিত থাকে না। গতি শক্তি সংরক্ষিত থাকে না।
মানে হচ্ছে গতিশক্তি আসলে চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। আগে যে চিন্তা করতাম এইটা যে ভর এই গতিশক্তিটা ছিল হাফ এম ভি স্কোয়ার, সো আমি যদি একদম ডিটেলস আলোচনা করে দিই তাহলে এইটার ক্ষেত্রে আমি গতিশক্তি যেটা পাবো সেটা হচ্ছে আমাদের হাফ এম ওয়ান ইউ ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ইউ টু স্কোয়ার। তাহলে এটা হচ্ছে প্রথমের গতিশক্তি, ইজ ইকুয়াল টু কি হবে, ইজ ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের পরের গতিশক্তি হাফ এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ভি টু স্কোয়ার, ঠিক আছে। এটা সংরক্ষিত থাকবে কোথার ক্ষেত্রে, আমাদের প্রথমটার ক্ষেত্রে, ঠিক আছে। বাট পরেরটার ক্ষেত্রে কি হবে, গতিশক্তি আর সংরক্ষিত থাকবে না, সেটা আমরা কি লিখতে পারি হাফ এম ওয়ান ইউ ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ইউ টু স্কোয়ার ইজ নট ইকুয়াল টু কি হবে হাফ এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ভি টু স্কোয়ার, ঠিক আছে। ওকে, সো এখান থেকে আমরা মোটামুটি অনেক কিছু দেখলাম, ঠিক আছে, অনেক কিছু দেখলাম। এন্ড পরেরটাতে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমাদের যখন বস্তুটা মিলিত হয়ে যায় তখন আমাদের কি হয়, গতিশক্তিটা সমান থাকে না, গতিশক্তিটা কি হয়, বাড়ে না কমে। চিন্তা করলে বুঝতে পারবা গতিশক্তিটা কমে যায়। কেন কমে যায়, নর্মালি চিন্তা করো, একটা যদি আমি একটা বাস কথা চিন্তা করি আর একটা মোটরসাইকেল, দুইজন কি হচ্ছে, সংঘর্ষ হচ্ছে। সংঘর্ষ হওয়ার ফলে কি হচ্ছে জানো, সংঘর্ষ হওয়ার ফলে দেখা যাবে দুইটা একদম মিলিত হয়ে যাওয়া, মানে কি একদম এটাকে একদম কি মানে টানে হিস্ট্রে নিয়ে যাচ্ছে না, ওই যে মোটরসাইকেলটাকে ট্রাকটা নিয়ে যাবে না টানে হিস্ট্রে না কাইন্ড অফ মিলিত হয়ে গেছে। আচ্ছা, তো মিলিত হয়ে যাওয়ার ফলে দেখবো যে এখানে আওয়াজ হয়, তারপর হচ্ছে রাস্তায় ঘর্ষণের কারণে তাপ উৎপন্ন হয়। তো ওইখানের মধ্যে কি হয়, শক্তি কিছু ক্ষয় হয়, ঠিক আছে। শক্তি যে ক্ষয় হলো না বা অপচয় হলো না, ওইটার কারণে দেখা যাচ্ছে পরবর্তী গতিশক্তিটা কমে যায়। এই হচ্ছে আমাদের কনসেপ্টটা, ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে আমরা এটা মোটামুটি আমরা কনসেপ্ট আলোচনা করে ফেলছি। এবার জাস্ট আমরা কয়েকটা এক্সাম্পল দেখবো আর কি। আচ্ছা, তো এক্সাম্পলে আমাদেরকে বলে দেওয়া আছে যে স্থির অবস্থায় থাকে একটি বস্তু বিস্ফোরিত হয়ে M1 আর M2 ভরের দুইটা বস্তুতে পরিণত হইল, ঠিক আছে। আচ্ছা, তার মানে আমি যদি চিন্তা করতে পারি যে দুইটা বস্তু ফার্স্টে M1 আদি বেগ কত ছিল, 0, কারণ সে কি ছিল, একটা টুকরার মধ্যে ছিল, তার কি বেগ ছিল না, স্থির অবস্থায় ছিল। তাহলে 0 প্লাস M2 কত ছিল, 0। তারপর কত হবে, তারপর বলছে যে দুইটা স্থির অবস্থায় ছিল, তারপর দুটো ভরের বস্তু পরিণত হয়ে যথাক্রমে V1 বা V2 বেগে বিপরীত দিকে চলমান ছিল, ঠিক আছে। তার মানে আমরা চিন্তা করতে পারি যে M1 যদি V1 বেগে গতিশীল হয় তাহলে M2 যেটা আছে সেটা হচ্ছে মাইনাস V2 বেগে গতিশীল, কারণ কি দিক বিপরীত, দিক কি বিপরীত, যেটা আমরা মাইনাস দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে আমাদেরকে বলছে যে V1 আর V2 এর অনুপাত বের করতে হবে, ঠিক আছে। তো চলো এটাকে যদি আমরা একটু করি তাহলে ক্যালকুলেশন, এটা তো পুরোটা 0 হয়ে গেল, তাহলে ওইটা এই পাশে নিয়ে আসলে কি হচ্ছে, এই পাশে নিয়ে আসলে কি হবে, এই পাশে নিয়ে আসলে পজিটিভ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা চিন্তা করতে পারি M1 V1 ইজ ইকুয়াল টু আমাদের হতে হবে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে V2, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো যে V1 বাই V2 ইজ ইকুয়াল টু ক্রস গুণন হিসাব করব, তাহলে আমরা চিন্তা করতে পারবো V2 এর সাথে থাকে M2, তাহলে এখানে হবে M2, তাহলে এটা হবে কত, M1, ঠিক আছে। V1 বাই V2 ইজ ইকুয়াল টু আমাদের M2 বাই M1, তাহলে এই যে B নাম্বারটা, ঠিক আছে। এখানে দেখেও করতে পারো আর কেন। আচ্ছা, হ্যাঁ, বলে দেওয়া আছে 4 কেজি এবং 6 কেজি ভরের দুইটি বস্তু যথাক্রমে এত মিটার বেগে একই দিকে গতিশীল, তাহলে কি বেগ একই দিকে, তাহলে পজিটিভ সবগুলা। তাহলে আমি করে ফেলি, তাহলে আমরা তো মুখস্থ করে ফেলতে পারবো 4 × 10 প্লাস 6 × 5 এত। তাহলে বলছে যে পরস্পর ধাক্কা খাওয়ার পরে বস্তু দুইটি যুক্ত অবস্থায় চলতে লাগলো, যুক্ত অবস্থায় কোন কি একই দিকে একই সাথে চলতে লাগলো, তাহলে তার ভেলোসিটি কত হবে, তাহলে V × M1 প্লাস M2, M1 কত 4, M2 কত 6, শেষ। তাহলে আমরা যেটা পাবো যে উপরে কত আছে, উপরে ভেলোসিটি তো লাগবে, তাহলে ভেলোসিটি ইজ ইকুয়াল টু উপরে কত, উপরে 40 আর 5 6 30, 40 আর 30 কত হবে 70, আর নিচে আছে কত, ভাগ দেব 10 ধারা, তাহলে কত 7 মিটার পার সেকেন্ড, 7 মিটার পার সেকেন্ড, এই যে বি নাম্বারটা। আগে এরপরে দেখো বলে দেওয়া আছে যে 5 কেজি ভরের একটি রাইফেল থেকে এত গ্রাম ভরের একটি বুলেট এবং এত মিটার পার সেকেন্ড বেগে ছুটে যায়, ঠিক আছে। পেছন থেকে রাইফেলের ধাক্কার বেগ কত। সো নরমালি যখন আমাদের রাইফেল আর রাইফেলের মধ্যে বুলেট থাকে তখন তার দুজনের ভর কত থাকে, ভর তো থাকে, একজনের ভর থাকে 5 কেজি রাইফেলের, আর বুলেটের ভর আছে 20 গ্রাম। আচ্ছা, এটুকু আমরা জানি। এখন আমাদেরকে বলছে যে প্রথমে আদি বেগ কত ছিল দুজনে তো নরমালি স্থির ছিল নাকি, বেগ 0 ছিল না। আচ্ছা, তারপরে আমরা বলতে পারি যে আদি বেগ দুজনের আসলে আমাদের 0, তার মানে আসলে 0 প্লাস 0
পরবর্তীতে কি হয়েছে যে বুলেটটা হচ্ছে সামনের দিকে যাওয়া শুরু করছে। তাহলে বুলেটের বেগ কত, ভর কত, ভর হচ্ছে 20 গ্রাম। এটাকে আমি কেজিতে কনভার্ট করে নিই, চলো। বেগ কত, বেগ 1000 প্লাস আমাদেরকে বলছে যে এত এর ভর হচ্ছে 5 কেজি। ওকে, তাহলে এখান থেকে আমাদের ভেলোসিটিটা বের করতে হবে। এটা কি চাইছে না বলতো? পেছন দিকে রাইফেলের ধাক্কার বেগ কত, ধাক্কার বেগ পেছন দিকে মানে কি, বুলেটটা যখন সামনে যাবে দেখবা ভিটা নেগেটিভ আসবে। ভিটা কি নেগেটিভ আসবে মানে কি, ভিটা আমাদের পিছনের দিকে, রাইফেলটা পিছনের দিকে যায়। ওকে, তাহলে এখান থেকে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের কত হবে, 5v ইজ ইকুয়াল টু আমাদের কত হবে 1000 আর 10⁻³ কাটাকাটি, তাহলে আমরা পাচ্ছি 20। তাহলে আমরা v ইজ ইকুয়াল টু কত পাচ্ছি, দেখবা এই যে 5টা যদি এই পাশে চলে আসে, নেগেটিভ চলে আসছে না, তাহলে আমাদের হবে হচ্ছে -5v ইজ ইকুয়াল টু আসলে আমাদের কত 20। তাহলে v ইজ ইকুয়াল টু কত, -4 মিটার পার সেকেন্ড। তাহলে আনসার কি পাচ্ছি আমরা, হ্যাঁ 4 মিটার পার সেকেন্ড। আচ্ছা, বাট এখানে আমাদের মাইনাস আসছে, বাট আমরা এখানে আনসার আসছে 4। কেন বলতেছো? কারণ এখানে আমি আগেই বলে রাখছি যে পিছন দিকে বেগ, তাহলে যখন আমি পিছন দিকে বেগ বলতেছি তাহলে এই মাইনাসটা আমার কাজে লাগতেছে না। কেন, -4 মিটার পার সেকেন্ড দ্বারা, মাইনাস দ্বারা এটাই বোঝায় যে আমাদের বেগটার বিপরীত দিকে, এটাই, আর তেমন কিছু না। তাহলে পিছন দিকে যখন বলে ফেলছি তাহলে বেগটা 4 মিটার পার সেকেন্ডই হবে, বা এটাকে আমরা পশ্চাৎ বেগও বলতে পারি। ঠিক আছে, সামনে আগে। আচ্ছা, সো আবার আমাদেরকে বলছে যে 20 মিটার পার সেকেন্ড বেগে চলমান এত কেজি ভরের একটি ট্রাক, এত কেজি ভরের একটি ট্রাককে স্থির অবস্থায় ধাক্কা দিল। তাহলে এর সাথে সংযুক্ত হয়ে যে বেগে গতিশীল থাকবে তাকে আমাদের বেগটা বের করতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে এখান থেকে আমরা যেটা করতে পারি যে আমরা ভেলোসিটিটা m1 প্লাস m2 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কত হবে, আমরা চিন্তা করতে পারি প্রথমটার বেগ ছিল এত কেজি, ছিল হচ্ছে এত, চলমান এত কেজি, তাহলে হচ্ছে 20 ইন্টু 1000। বাট পরেরটা ক্ষেত্রে কি হয়েছে, পরেরটা ভর হচ্ছে আমাদের 1500, কিন্তু তার সে স্থির ছিল, তার মানে কত হবে, স্থির 0 ইন্টু হচ্ছে এত, তাহলে কত 0। তাহলে এখানে আর কত, 0টা যোগ করা লাগতেছে না, তাও করবো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ভেলোসিটি বের করে ফেলি। ভেলোসিটি ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি উপরে কত হবে, 1টা 2টা 3টা 4টা, আর নিচে কত হবে, নিচে হবে হচ্ছে আমাদের 100, আর এটা কত, সরি 1000 প্লাস 1500, তাহলে হচ্ছে 2500। ঠিক আছে, ওকে। সো এইটা একটু ক্যালকুলেশন করতে হবে আর কি। ঠিক আছে, এই ক্যালকুলেশন করলে কত হবে, ক্যালকুলেশন আমরা করব, চল করি। এইটা এটা এইটা এইটা কাটা, তাহলে এটাকে যদি আমরা 5 দিয়ে ভাগ দেই, এটাকে যদি 5 দিয়ে ভাগ দেই 5, তাহলে 5 8 ভাই 2-3 সেকেন্ডেই করা যায়। ঠিক আছে, এগুলো এত কঠিন কিছু না। চলো, বলছে 16 কেজি ভরের একটি বোমা বিস্ফোরিত হয়ে হচ্ছে আমাদের এত কেজি এবং এত কেজি দুটি খণ্ড হয়েছে। যখন বিস্ফোরিত হয়েছে তখন দুই খণ্ডের কথা যদি আমরা চিন্তা করি, দুই খণ্ড কিসে ছিল বলো, স্থির অবস্থায় ছিল। কারণ ভেলোসিটি কত, 0, আদিবেগ কত, 0। দুইটা আদিবেগ যদি 0 হয় তাহলে ওটার সাথে আমাদের মানে আদিবেগের সাথে যদি আমি ভর গুণ করে দিই 0ই হবে, 0 + 0। তাহলে আমরা চিন্তা করতে পারি 0 + 0 ইজ ইকুয়াল টু আমাদের কি হবে, আমাদেরকে বলে দেওয়া আছে যে 12 কেজি ভরের বেগ হচ্ছে আমাদের 4 মিটার পার সেকেন্ড হয়। তার মানে 12 কেজি ভরের যেটা আছে ওটা হচ্ছে আমাদের কত, 4 মিটার পার সেকেন্ড হয়। আচ্ছা, তারপর আমাদেরকে বলছে অন্য টুকরাটির গতিশক্তি বের করতে হবে। গতিশক্তি যে বললো কি, ½ mv², তাহলে এখানে ভেলোসিটি তো লাগবে। তাহলে আমি জানি অন্য টুকরা কোনটা, এই যে 4 কেজি। তাহলে আমরা চিন্তা করতে পারি -4v। মাইনাস কেন, এই যে আমাদেরকে বলে দেওয়া আছে যে বিস্ফোরিত হয়ে দুটি খণ্ড হইলো, ও না মাইনাস দেওয়া লাগবে না, প্লাসই হবে। মাইনাসটা আমরা পাবো, মাইনাসটা কি আমরা পাবো। ঠিক আছে, মাইনাসটা কি আমরা পাবো, পাওয়ার পরে বুঝবো যে আসলে দুইটা বিপরীত দিকে চলে গেছে। ঠিক আছে, প্যারা নেই। এখান থেকে আমরা যেটা পাবো -4v ইজ ইকুয়াল টু আসলে আমাদের কত, 12 × 4। তাহলে আমরা ভেলোসিটি ইজ ইকুয়াল টু কি পাচ্ছি, 4 কাটা গেলে থাকলে হচ্ছে আমাদের -12 মিটার পার সেকেন্ড। তার মানে আমরা যেটা পাচ্ছি যে আমি যখন 4 মিটার পার সেকেন্ড যেটা নিলাম, তাহলে ওইটা যেদিকে যাচ্ছে 12 হচ্ছে তার বিপরীত দিকে যাচ্ছে। এই হচ্ছে আমাদের কাহিনীটা। তাহলে আমি এখান থেকে বের করে ফেলতে পারবো আমাদের কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু আমাদের ½ mv²। তাহলে হাফ কত, m কত, আমরা 4 কেজির জন্য বের করতেছি, রাইট। তাহলে 4
ভি স্কোয়ার, ভি হচ্ছে আমাদের কত 12 স্কোয়ার, রাইট? ঠিক আছে, তাহলে 12 স্কোয়ার মাইনাসও দিতে পারো, সমস্যা নেই, তো স্কোয়ার করলে তো পজিটিভ আসতেছে। তাহলে এই হচ্ছে জিনিসপাতি, তাহলে আমাদের এখানে হচ্ছে এটা কাটা গেলে থাকবে হচ্ছে 2, তাহলে 2 ইন্টু 144, 12 স্কোয়ার করলে 144, সেটা কিন্তু মাথায় রেখো, তাহলে 288 জুল পাচ্ছি কি আমি, 288 জুল। হ্যাঁ, ওকে। আচ্ছা, বলছে সাম্যাবস্থায় একটি বস্তু বিস্ফোরিত হয়ে M1 M2 ভরের দুটি বস্তুতে ভাগ হলো, তাহলে ভর দুটি একে অপরের থেকে যথাক্রমে V1 V2 বেগে সরতে লাগলো, একে অপর থেকে সরা মানে কি বিপরীত দিকে সরতে লাগলো, তাহলে V1 বাই V2 বের করতে হবে। ঠিক আছে, আমরা জানি যে আমাদের প্রথমে ছিল 0 প্লাস 0 ইজ ইকুয়াল টু ছিল আমাদের M1 V1 মাইনাস M2 V2। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতে পারি যে আসলে আমাদের এইটা হবে যা V1 বাই V2 ইজ ইকুয়াল টু হবে কি হবে, আগেও করছি, তাহলে M2 বাই M, রাইট? এই ব্যাপারটা। আচ্ছা, ও সেরা। আচ্ছা, সো আমাদেরকে এখানে একটা বলছে যে রৈখিক ভরবেগ যদি 50% যদি বৃদ্ধি করা হয়, তাহলে আমাদের গতি শক্তি কতটুকু বৃদ্ধি পাবে, গতি শক্তি কি কতটুকু বৃদ্ধি পাবে, এটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, সো এইটা যদি আমি নর্মালি করতে যাই, সো আমি একটা সাজেশন দিতে পারি যে যখন এরকম 50% দেখতে পাবা, কি আমি একটু এসিটা, যখন এরকম 50% দেখতে পাবা, তখন হচ্ছে কি করবে জানো, এরকম 100 মানে মুখস্থ করে নিবে যে 125 হওয়ার কথা, ঠিক আছে, 125 হওয়ার কথা, তাই এটা আমরা ক্যালকুলেশন করি। ঠিক আছে, সো আমরা কি জানি, আমরা জানি যে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু আমাদের হাফ এম ভি স্কয়ার। ওকে, তাহলে এখানে আমি এম এম দুইটা গুণ করে দেবো, উপরে গুণ করে দেবো, নিচেও গুণ করে দেবো, তাহলে উপরে যেটা পাচ্ছি এম এ স্কোয়ার ভি স্কোয়ার আর নিচে হচ্ছে টুয়াইস এম। তাহলে এখান থেকে আমি যেটা পাচ্ছি, উপরে হচ্ছে আমি এটাকে ভেলোসিটি বলতে পারি, ভেলোসিটি স্কোয়ার, সরি ভরবেগ স্কোয়ার বা মোমেন্টাম স্কোয়ার বাই টুয়াইস এম। তাহলে এখান থেকে আমি যেটা পাচ্ছি যে ই ইজ প্রপোর্শনাল টু আসলে আমাদের কত, পি স্কোয়ার। ঠিক আছে, ই ইজ প্রপোর্শনাল টু আমাদের কি পি স্কোয়ার। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে একটা সূত্র লিখতে পারি যে আমরা যদি জানি যে আমাদের যে সমান মানে সমানুপাতিক যেটা আছে ওটা থেকে আমরা একটা খুব একটা ইকুয়েশন সুন্দর করে লিখতে পারি যে E1 বাই E2 দুটো তুলনা করতে পারি, যেগুলো আমাদের P2 স্কয়ার বাই P1 স্কয়ার। সো এটা যদি কেউ না বুঝো তাহলে কি করবা জানো, E ইজ ইকুয়াল টু K ইনটু P স্কয়ার লিখবা, তারপরে E1 ইজ ইকুয়াল টু K ইনটু P1 স্কয়ার, E2 ইজ ইকুয়াল টু K ইনটু P2 স্কয়ার। তাহলে জাস্ট কি করবা, দুটো সমীকরণকে ভাগ দিয়ে দিবা, তাহলে কে কে কাটা যাচ্ছে, তাহলে এটা পেয়ে যাবা। ঠিক আছে, আচ্ছা এই গেল আমাদের জিনিসপাতি। তাহলে এবার আমাদের কি করতে হবে, আমরা লিখবো যে E2 ইজ ইকুয়াল টু আসলে আমাদের P2 বাই P1 হোল স্কয়ার ইনটু হচ্ছে আমাদের E1। ওকে, তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি যে P1, তাহলে প্রথমে আমাদের ধর আমাদেরকে বলছে কৌণিক ভরবেগ 50% বৃদ্ধি করা হয়েছে, 50% যখন থাকবে তখন আমরা 100 তে কল্পনা করবো। 100 তে যদি কল্পনা করি তাহলে প্রথমে যদি 100 থাকে, P1 যদি 100 হয়, 50% বৃদ্ধি পেলে কত হলো, 150 হবে, ইনটু হচ্ছে আমাদের কি E1। তাহলে এখান থেকে আমি যেটা করতে পারি, এখান থেকে আমি কি করতে পারি, এটাকে গুণ দিয়ে দিতে পারি। হ্যাঁ, ওইটা স্কয়ার তো আছে, স্কয়ার আছে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা যেটা করতে পারি, এটা এরকম হয়ে গেছে এরকম, তাহলে এটা যদি আমাদের স্কয়ার হয় তার মানে আমরা এখান থেকে আরো কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের এই যে 5 দিয়ে যদি আমরা গুণ করে দিই তাহলে এখানে হবে 3 আর এখানে কত হবে, এখানে হবে 2, তার মানে হচ্ছে উপরে থাকবে হচ্ছে আমাদের 9 আর নিচে থাকবে হচ্ছে কত 4 E1। ঠিক আছে, এমন না? আচ্ছা, সো এটা আরো করা যায়, কত, এটা হচ্ছে আমরা পাবো হচ্ছে 2.4 দুগুণা 8 তো 2.5 E এত। আচ্ছা, এটা তো মনে হচ্ছে ঠিকই তো আছে মনে হচ্ছে নাকি, 1.5, এই 1.5 না হয়, ও শিট, 1.5 কে যদি আমি করি, দেখি 0 0 কাটা যায়, উপরে থাকে 15, তাহলে 5 3 5 15 আর নিচে থাকবে হচ্ছে 2, তাহলে উপরে হচ্ছে 9, নিচে হচ্ছে আমাদের 4, ঠিকই তো আছে, 4 দুগুণা 8। তারপর এটাকে যদি আমরা করি, এটাকে হয় নাই, এটা আমাদের হয় নাই, সেটা হচ্ছে আমাদের 4/9 যদি করি, 4 দুগুণা 8, তাহলে হচ্ছে কত 1, 1.0, তাহলে আবার 4 দুগুণা 8, তাহলে হাতে আছে 2, আবার হচ্ছে দশমিকের কারণে 0,
তাহলে 4 5 20, তাহলে 20, ঠিক আছে। ওকে, তাহলে 2.25 হবে आंसर। কত হবে? 2.25 ই এবার লিখছি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি একটা কাজ করতে পারি, যে আমাদের যেটা করতে হবে, আমাদের কত পার্সেন্ট গতিশক্তি বৃদ্ধি পাইছে সেটা বের করতে হবে। তাহলে আমরা ধরে নেই যে আগে তো E1 ছিল, পরবর্তীতে হয়ে গেল E2। E2 কত? E2 ইজ ইকুয়াল টু 2.25 ই মাইনাস হচ্ছে ই কতটুকু বৃদ্ধি পাইছে, ঠিক আছে। ওকে, তাহলে ই যদি কমন যায় তাহলে এটা হয়ে যাবে 1, তাহলে ই কাটা যায়, তাহলে বের হতো ই যদি কমন যায় থাকবে হচ্ছে 2.25 মাইনাস 1, আর নিচে হচ্ছে আমাদের ই, আর কত হবে? 100%, ঠিক আছে। তাহলে ই কাটা যাচ্ছে, থাকবে হচ্ছে আমাদের কত? এক কাটা গেলে 1.25, আর এটার সাথে যদি 100 গুণ করে দেয় তাহলে পাচ্ছি 125। শেষ। 125 কত পাচ্ছে? এই যে এটা, ঠিক আছে। আচ্ছা, সামনে আগে বলছে যখন কোনো কণার উপর প্রযুক্ত টর্ক শূন্য হয়, টর্ক মানে কি? আমাদের এখানে ঘূর্ণনকে চলে গেছি, রাইট। যখন আমি দেখবো যে আমি ঘূর্ণনে চলে গেছি, ওটা কম্পেয়ার করা ট্রাই করবো কার মাধ্যমে? রৈখিকের মাধ্যমে। সো রৈখিকের ক্ষেত্রে আমি দেখবো যে রৈখিক টর্কের সাথে কোনটা মিলে? টর্কের সাথে আমাদের বল মিলে। তাহলে বল যদি শূন্য হয় তাহলে কোন রাশিটা ধ্রুবক থাকে? আমরা জানি যে বল যদি ইয়া থাকে তাহলে ভরবেগ সংরক্ষিত থাকে, রাইট। তাহলে এখানে আমাদেরকে এটাই বলছে যে যদি টর্ক যদি শূন্য তাহলে কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকে, এই হচ্ছে আমাদের কথা। এরপরে দেখো বলছে একটি ভারী বস্তুর উপর অপর একটি হালকা বস্তু দুটি ভরবেগ সমান। তাহলে আমরা একটা জিনিস জানি যে E is proportional to E is equal to আসলে আমাদের p square by twice m। তার মানে আমাদের কি বলছে? আমাদের দুইটা বস্তুটি আসলে কি আছে? ভরবেগ সমান, তার মানে p স্কয়ার সমান। তাহলে কার উপর ডিপেন্ড করতেছে? m এর উপর ডিপেন্ড করতেছে। যার ভর বেশি তার গতিশক্তি কম, যার ভর কম তার গতিশক্তি বেশি, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের বলছে দুটো গতিশক্তি কেমন হবে। এখন আমাদের যেটা দেখতে পাচ্ছি যে ভারী বস্তুর আগে আছে, মানে লেখার ক্ষেত্রে ভারী বস্তু আগে আছে, তাহলে ভারী বস্তু যদি আগে থাকে গতিশক্তি কি হবে? কম হবে। তারপরে এখানে আমরা দেখবো যে 2:1, তাহলে 2 তো আগে বেশি বড়, 1:2 এটা হইতে পারে, 1:4 এটাও হইতে পারে, 4:1 হবে না। তাহলে এটা হবে না, এটা হবে না, এই দুইটা হবে, ঠিক আছে। এখানে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ ডাটা দেওয়া নাই, বুঝছো? এই হচ্ছে কথা। যেহেতু ডাটা দেওয়া নাই তাহলে আমরা ধরে নিতে পারি যে আসলে আমাদের এই দুইটাই আনসার, ঠিক আছে। এটা আমাদের এই দুইটাই আনসার, এই হচ্ছে কথা। ডাটা যেহেতু দেওয়া নাই তাহলে আমরা ধরে নিই যে এই দুইটাই আনসার। যদি আমাদের বি দেওয়া আছে, এটা কোশ্চেনটা অসম্পূর্ণ আর কি। আচ্ছা, সামনে আগে এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের ঘর্ষণ বল সম্পর্কিত সমস্যা, ঠিক আছে। ঘর্ষণ বল কি সম্পর্কিত সমস্যা? তো ঘর্ষণ বল সম্পর্কিত সমস্যার ক্ষেত্রে আমরা একটা জিনিস মাথায় রাখবো যে ঘর্ষণ বলের ক্ষেত্রে আমাদের যে সূত্রটা আছে সেটা হচ্ছে আমাদের কোন একটা জিনিসকে মেঝের উপর যদি এরকম একটা বস্তু থাকে তাহলে সেটার উপর একটা কি থাকবে? ধর একটা গতিশীল, যেদিকে গতিশীল থাকলো তার বিপরীত দিকে একটা ফ্রিকশন কাজ করতেছে। তো সাপোজ এই যে ফ্রিকশন যেটা আছে, এই ফ্রিকশনটা হচ্ছে আমাদের এফ পরিমাণ হচ্ছে আমাদের ফ্রিকশন কাজ করতেছে। তাহলে এই ফ্রিকশনটা হচ্ছে আমাদের এন এর সমানুপাতিক। এন কি? নরমাল ফোর্স বা আর বা রিঅ্যাকশন ফোর্সের সমানুপাতিক। রিঅ্যাকশন ফোর্স কোনটা? রিঅ্যাকশন ফোর্স হচ্ছে আমাদের এইটা। রিঅ্যাকশন ফোর্স কি আমাদের এই যে এইটা। এখন এই রিঅ্যাকশন ফোর্সটা কার সমানুপাতিক, কার সমান সেটা আমরা জানি যে এই নিচ বরাবর কাজ করে কি বলতো? এমজি ফোর্স কাজ করে, এমজি। তাহলে এখানে আমরা বলতে পারি এমজি ইজ ইকুয়াল টু এন। আর সব ক্ষেত্রে যে এমজি ইজ ইকুয়াল টু এন হবে এমন কিন্তু কথা নাই। যে সারফেসটা যদি আনত থাকে, একটা অ্যাঙ্গেলে থাকে, ইনক্লাইন থাকে, তখন কিন্তু আমরা দেখতে হবে যে রিঅ্যাকশন ফোর্সটা আসলে কেমন আসে, ওই হিসাবে আমরা বসাবো। সো এই ক্ষেত্রে আমাদের যেটা দেখতে পাই যে আসলে আমাদের এফ ইজ প্রপোর্শনাল টু এন। তারপরে এখান থেকে আমরা লিখতে পারি এফ ইজ ইকুয়াল টু আসলে আমাদের লিখতে পারি, এটাকে বলতে পারি মিউ এন। এটা আমাদের সূত্র যে আমাদের ঘর্ষণ বলটা আমরা কিভাবে বের করব। ঘর্ষণ বলটা আমরা এইভাবে বের করব যে এফ ইজ ইকুয়াল টু মিউ এন, ঠিক আছে। এই মিউটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ইউজ হয়। যখন আমি দেখতে পাই যে স্থিতি ঘর্ষণ, তখন আমি এখানে বসাই দিই এস বসাই দিই, বা স্ট্যাটিক ফ্রিকশন। যখন আমি দেখি যে গতি ঘর্ষণ, তখন এখানে কে বসাই দিই, তাহলে কাইনেটিক ফ্রিকশন। তাহলে এই মিউটাকে আমরা কি বলি? এটাই তো বলি নাই। এই মিউটাকে আমরা বলি হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক, যেটা সাধারণত কত হয়? 0.1 এর চেয়ে কম হয় ঘর্ষণ গুণাঙ্ক, ঠিক আছে। এই হচ্ছে আমাদের সূত্র, ঠিক আছে। আচ্ছা,
সো মাঝে মাঝে আমরা যখন ইনক্লাইন থাকে তখন এই ইনক্লাইন্ডের যে কোণটা থাকে ওইটাকে আমরা বলি ঘর্ষণ কোণ, এটাই আর কি কথা। চলো আমরা আগে দেখো, আমাদেরকে একটা জিনিস বলে দেওয়া আছে যে ভূমির সঙ্গে সর্বনিম্ন এত কোণে আনত তলে সর্বনিম্ন এত স্থাপিত বস্তু পিছলে নেমে যায়। পিছলে নেমে যাওয়া মানে কি, এটার উপর আসলে কোনো ধরনের ফোর্স নাই, এই হচ্ছে কথা। পিছলে পড়ে যাওয়া মানে কি, এটার উপর আসলে কোনো ধরনের ফোর্স নাই। আচ্ছা, তাহলে ঘর্ষণাঙ্ক বা ঘর্ষণ গুণাঙ্ক আমাদের কত হবে, এটা আমাদেরকে বের করতে বলছে, ঠিক আছে। সো এটা আমরা দেখবো না, এটা কি আমরা দেখবো না। চলো আমরা এটা করি। এইখানে আমাদের একটা বস্তু লাগবে, বস্তুটা হচ্ছে আমাদের এইটা। তাহলে এইটার উপর আমাদের কি কি কাজ করতেছে, এটা হচ্ছে আমাদের এক কাজ করতেছে আমাদের এমজি। তাহলে এটা যদি আমাদের হয় থিটা কোণ, তাহলে আমরা যেটা জানি কি এই দুইটাকে আমরা একটু ভাগ করতে পারি, সেটা হচ্ছে আমাদের এইটা তাহলে আমাদের এটা কাজ করতেছে আমাদের এমজি। এটা থিটা হলে এটা কোনটা হবে, থিটা হবে, রাইট। তাহলে এটা হবে হচ্ছে আমাদের এমজি কস থিটা, এটা হবে কত এমজি সাইন থিটা। আর কি কি ফোর্স কাজ করবে, বস্তুটা ধরো নিচের দিকে পিছলে পড়তেছে, তো তাহলে ফ্রিকশন কোন দিকে কাজ করবে, বিপরীত দিকে। তাহলে ফ্রিকশন কাজ করতেছে আমাদের, ফ্রিকশন কাজ করতেছে এই দিক বরাবর। তারপর আরেকটা ফোর্স আছে, সেটা হচ্ছে আমাদের এই যে রিঅ্যাকশন ফোর্স, এই রিঅ্যাকশন ফোর্সটাই আমাদের লাগবে, রাইট। তাহলে এটা হচ্ছে আমাদের রিঅ্যাকশন ফোর্স বা এন, আর এটা হচ্ছে আমাদের এফ। ঠিক আছে, ওকে। তাহলে আমরা যেটা করব, আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো যে ফ্রিকশন ফোর্স ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের মিউ ইনটু আর। ঠিক আছে, মিউ ইনটু আর। আরটা কত দেখো তো, এখানে আমি যদি ওয়াই অক্ষের কথা চিন্তা করি, এই অক্ষ বরাবর কি কি ফোর্স আছে চিন্তা করো, আর আছে আর এমজি কস থিটা আছে। তাহলে বস্তুটা এইদিকেও যাচ্ছে না, এইদিকেও যাচ্ছে না, তাহলে এমজি কস থিটা ইজ ইকুয়াল টু আর। ওকে, তাহলে আর ইজ ইকুয়াল টু আমরা দেখতে পারি কি এমজি কস থিটা, এফ ইজ ইকুয়াল টু এত। তাহলে এটা আমরা এখান থেকে লিখে ফেলি। ঠিক আছে, ওকে। এরপর আমরা কি করতে পারি, এরপর আমরা দেখতে পারি যে আসলে আমাদের এই অক্ষ বরাবর যদি বস্তুটা পিছলায় পড়ে, পিছলায় পড়া মানে কি, পিছলায় পড়া মানে হচ্ছে সেটা আমরা এমজি সাইন থিটা আর এফ, এমজি সাইন থিটা এফ এর থেকে বড় হবে। পিছলায় পড়া মানে কি, এমজি সাইন থিটাটা এফ এর থেকে বড় হবে। সো আমরা ওইটাই বের করব যে আসলে আমাদের কি হবে, আমাদের ঘর্ষণ গুণাঙ্ক কত হইলে মোটামুটি বলা যায় যে কি বস্তুটা আসলে পিছলায় পড়বে। তাহলে আমি এক্স্যাক্টলি ওই বাউন্ডারিতে আমরা এটা বের করে ফেলি। তো ধরে নেই এমজি সাইন থিটা ইজ ইকুয়াল টু এফ, তাহলে আমরা বের করে ফেলবো। ধরো এখান থেকে আমরা বের করব যে mg sin theta is equal to f, তাহলে f is equal to আমরা কি যাচ্ছি মিউ ইনটু mg cos theta। ঠিক আছে, তাহলে দেখো কি কি কাটা যায়, mg কাটা যায়, cos theta যদি আমি ভাগ দিয়ে দেই তাহলে sin theta বাই cos theta is equal to কি হয় tan theta। tan theta is equal to আমরা কি জানি মিউ, তাহলে tan theta, থিটার মান কত পাচ্ছি 30। তাহলে tan 30 এর দিকের মান কত, tan 30 দিকের মান কত, এই দেওয়াই লাগবে না, এই যে 1/√3 আর কি। ঠিক আছে, আচ্ছা হো জান বের হয়ে গেল নাকি। সেটা এমনি মাথায় রাখতে পারো যে যখন আমাদের কোন একটা ইনক্লাইন প্লেন থাকবে তখন tan theta is equal to আমাদের মিউ হবে, tan theta is equal কি মিউ হবে। সো এত কিছু ক্যালকুলেশন করা লাগবে না, tan theta is equal to মিউ। ঠিক আছে, এরপরে আমরা দেখবো যে রকেট সম্পর্কিত সমস্যা। ঠিক আছে, সূত্র তো জানি, ওকে। তো সূত্রতে আমরা কি দেখছি, সূত্রতে আমরা দেখছি যে আমাদের এফ যেটা আছে এটাকে বলে এফ থ্রাস্ট। সো আমরা দেখি যে আমাদের আসলে মোবাইলে সবকিছু ঠিক আছে কিনা। ওকে, সো এফ থ্রাস্ট মানে কি, আমাদের যে ধাক্কাটা দেয় রকেটটা, যে ধাক্কাটা দেয় রকেটের উপর যে ধাক্কাটা হয় সেটা ইজ ইকুয়াল টু এফ থ্রাস্ট ইজ ইকুয়াল টু আমরা জানি ভেলোসিটি ইনটু ডিএম বাই ডিটি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সূত্রটা। আচ্ছা, সো এইখান থেকে আমাদের কিছু কিছু মাথায় রাখতে হবে যে আমাদের এফ থ্রাস্টটা মানে কি, এফ থ্রাস্ট হচ্ছে আমাদের ধাক্কাজনিত বল। ধাক্কাজনিত বল। ঠিক আছে,
এবারে ভিটা কি, ভিটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট ভেলোসিটি, যে একটা নির্দিষ্ট একটা ভেলোসিটিতে যে রকেটটা যায় তো আমরা এটা বলতে পারি রকেটের বেগ। তারপর ডিএম বাই ডিটি, ডিএম বাই ডিটি মানে কি, এই যে রকেট যেটা আছে ওই রকেটের আসলে ভরের কতটুকু চেঞ্জ হচ্ছে সময়ের সাথে, ঠিক আছে। তো রকেটের আসলে ভরের চেঞ্জ কিভাবে হয়, জ্বালানি যে জ্বলতে থাকে, জ্বালানি জ্বলতে থাকে, জ্বালানি কমতে থাকে, ওইটার কারণে আসলে কি হয়, আমাদের ভরের চেঞ্জ হয়। তার মানে ডিএম বাই ডিটিকে আমরা বলতে পারি জ্বালানি ব্যবহারের হার, জ্বালানি ব্যবহারের হার। তাহলে দেখতে পাচ্ছি এটা কি আমাদের জ্বালানি ব্যবহারের হার, এই হচ্ছে আমাদের জিনিসপাতি। আচ্ছা, এখান থেকে আমরা আরেকটা জিনিস বের করতে পারি, সেটা হচ্ছে আমাদের এফ ইকুয়ালটা আমরা লিখতে পারি কি বলতো, এফ ইকুয়ালটা আমরা লিখতে পারি এম এ, রকেটের ভর ইনটু ত্বরণ, রকেটের কতটুকু ত্বরণ হচ্ছে, তাহলে এটা ইকুয়ালটা আমরা লিখতে পারি ভি ডিএম ডিটি। আচ্ছা, সো এইখান থেকে কিন্তু আমি রকেটের ত্বরণ বের করে ফেলতে পারবো, ত্বরণ ইকুয়ালটা আমরা লিখতে পারি যে ভি ডিএম ডিটি বাই বড় হাতের এম, ঠিক আছে। ওকে, সো এতটুকু করলেই মোটামুটি আমাদের কনফার্ম, ঠিক আছে। বাট আমরা যখন নর্মালি এ যখন লিখতেছি বা ত্বরণ যখন বের করতেছি, ত্বরণটা আসলে আমরা তখন অভিকর্ষ বল কনসিডার করতেছি না, অভিকর্ষ কি বল কনসিডার করতেছি না। বাট নর্মালি তো অভিকর্ষ বলও থাকে, রকেটের কথা যদি আমরা চিন্তা করি, রকেটের ত্বরণ যদি হয় এইদিকে, এইদিক বরাবর একটা কি কাজ করতেছে, এমজি ফোর্স কাজ করতেছে, ওইটার কারণে ত্বরণ কত জি। তার মানে আমাদেরকে যখন বলবে যে রকেটের ত্বরণ বের করো, তখন আমরা চাইলে একটু করে দিতে পারি, বাট আরেকটা কাজ করে দিতে পারি, যে বলে দিতে পারি যে এটা নেট ত্বরণ হচ্ছে আমাদের এ মাইনাস জি, নেট ত্বরণ কি এ মাইনাস জি, ঠিক আছে। যে ত্বরণ যেটা আছে ওটা থেকে 9.8 বাদ বিয়োগ করে দিব, তাহলে আলটিমেটলি সে কত ত্বরণে যাচ্ছে সেটা আমরা বের করে ফেলতে পারি। সো মাথায় রাখো যে এতটুকু করে দিতে পারো, এরপর এতটুকু করে দিবা যে এটা আসলে আমাদের অভিকর্ষণ বা মাধ্যাকর্ষণ যদি আমি কনসিডার করি, ঠিক আছে। সো আমি যখন মানে বইতে বিভিন্ন বই যখন দেখবা, বইতে ঘাটাঘাটি করলে দেখবা যে আসলে আমাদের দুইটাই জিনিস আছে, ঠিক আছে। আমাদের এটাও করে দেওয়া আছে, মাঝে মাঝে আমাদের জি মাইনাসও করে, ঠিক আছে। সো যদি তোমার একদম সেফ থাকতে চাও তাহলে দুইটাই করে দিবা, বুঝে গেল। আচ্ছা, দেখো বলছে এত কেজি জ্বালানি সহ এটি রকেটের ভর দেওয়া আছে এত 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 কেজি, ঠিক আছে। বলছে এত কেজি হারে, মানে আমাদের বলে দেওয়া আছে ডিএমডিটি দেওয়া আছে, এত কেজি হারে জ্বালানি ব্যবহার করে, ঠিক আছে। তার মানে হচ্ছে 200 কেজি, মানে 200 কেজি পার সেকেন্ড দেখলে বুঝবা যায় এটা ডিএম বাই ডিটি, কারণ ডিএম মানে কি ভর, ভরের চেয়ে এই যে কেজি, আর ডিটি মানে কি সেকেন্ড, এই যে সেকেন্ড, হয়ে গেল। তাহলে রকেটের সাপেক্ষে এত মিটার পার সেকেন্ড বেগে নির্গত হয়, তাহলে আমরা দেখতে পাই যে ভেলোসিটি বা রকেটের বেগ হচ্ছে আমাদের এত মিটার পার সেকেন্ড, জ্বালানির বেগ বা রকেটের বেগ একই কথা। আচ্ছা সরি, তাহলে আমাদেরকে বলছে যে রকেটের উপর প্রযুক্ত ধাক্কা বা থ্রাস্ট কত হবে, ঠিক আছে। সো আমরা জানি কি সূত্র কি জানি, এফ থ্রাস্ট ইজ ইকুয়াল টু ভি ডিএম ডিটি। ভেলোসিটি কত, ভেলোসিটি হচ্ছে আমাদের 2000, ডিএম ডিটি এর মান কত জানি 200, তার মানে আমরা পাচ্ছি 4, কয়টা শূন্য, 5টা শূন্য, এই যে 4 × 10⁵ নিউটন, ঠিক আছে। তো যদি বলতো ত্বরণ বের করো, এটাকে আমরা কি কত দিয়ে ভাগ দিতাম, এই যে এত জ্বালানি যেটা আছে, এত জ্বালানি সহ যেটা ভর আছে ওটা দিয়ে ভাগ দিয়ে দিতাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে শেষ আর টপিক 5-এ যাব। এবার টপিক 5-এ আমাদেরকে বলছে জড়তার ভ্রামক, তারপর কৌণিক ভরবেগ, আর হচ্ছে আমাদের টর্ক সম্পর্কিত, ঠিক আছে। আচ্ছা, সো এটা আমরা একটু লিখি যে এটাতে আসলে আমরা কি কি শিখবো, এটা একটু জাস্ট আলোচনা করে দেই। যখন আমরা দেখবো যে জড়তার ভ্রামক জিনিসটা যখন আমি দেখবো, তখন আমরা দেখবো এটা কৌণিক ভরবেগ, রাইট না। সো কৌণিক বা ঘূর্ণন রিলেটেড। সো জড়তা জিনিসটা কি, জড়তা জিনিসটা আমাদের রৈখিক বেগে ছিল, যেটা সাধারণত এম ধারা কনসিডার করতাম, যেটা কি হইতো গতিতে বাধা দিত, রৈখিক গতিতে বাধা দিত। তাহলে জড়তা ভ্রামক যেটা আছে সেটা আমাদের ঘূর্ণন গতিতে বাধা দেয়, তাহলে এটাকে আমরা সাধারণত লিখি আই ধারা। এটাকে আমরা কি ধারা লিখি, আই ধারা, জড়তার ভ্রামক, ঠিক আছে, আই। সো আই ইজ ইকুয়াল টু আসলে আমাদের অনেকগুলো সূত্র আছে, অনেকগুলো জিনিসের জন্য আলাদা আলাদা সূত্র দেওয়া আছে। সো নরমালি আমরা যেটা একটা বিন্দুর জন্য সেটা হচ্ছে আমাদের এম আর স্কয়ার,
একটা বিন্দুর জন্য কি সেটা হচ্ছে আমাদের এম আর স্কোয়ার, ঠিক আছে, এটা আমরা মোটামুটি জানি। আচ্ছা, এরপরে আমাদের বিভিন্ন জিনিসের জন্য বিভিন্ন জিনিসগুলো দেওয়া আছে, এগুলো একটু নিজেরা একটু মুখস্থ করে নিও, নিজেরা কি একটু মুখস্থ করে নিও। আচ্ছা, এরপরে আমাদেরকে দেওয়া আছে যে একটু একটা জিনিস, সাপোজ ধরো আমাদের এম আর স্কোয়ার তো দেওয়া আছে, নর্মালি আমাদের গোলক আছে, তারপর আমাদের একটা একটা কি আছে, একটা লাঠি আছে, ওইগুলোর জন্য আলাদা আলাদা দেওয়া আছে, ওগুলো একটু কাইন্ডলি মুখস্থ করে নিও। আর কৌণিক ভরবেগের কথা যদি আমি বলি, কৌণিক ভরবেগের কথা যদি বলি, কৌণিক ভরবেগ হচ্ছে আমাদের রৈখিক ভরবেগের সাথে আর আর করব কি, আর কিন্তু কি ক্রস করে দিব, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যেটা জানি কৌণিক ভরবেগ L ইজ ইকুয়াল টু এম ভি। এম ভি হচ্ছে আমাদের কি বলতো, এম ভি কি, এম ভি হচ্ছে আমাদের রৈখিক ভরবেগ, ওটার সাথে আমাদের আর গুণ করে দিব। আর কি মানে যেটার সাপেক্ষে ঘুরতেছে। টর্ক সেম, টর্ক কি সেম, সেটা হচ্ছে আমাদের টাউ আকারে লিখবো, সেটা হচ্ছে আমাদের এফ ইন্টু আর, ঠিক আছে, যেটাকে আমরা ক্রস আকারে লিখলে আর ক্রস এফ। আর এটাকে আমরা সেম এম ভি কে লিখলে আর ক্রস পি, পি মানে কি রৈখিক ভরবেগ, ঠিক আছে। ওকে, এটা ভাবে চিন্তা করতে পারো। আবার আমরা অন্যভাবেও চিন্তা করতে পারি যে আমাদের রৈখিক ভরবেগের ক্ষেত্রে, কৌণিক ভরবেগের ক্ষেত্রে ভরটাকে যদি আমি কৌণিক চিন্তা করি, কৌণিক ভরবেগ যেটা দেখছিলাম সেটা কি জড়তা, সেটা হচ্ছে আমাদের ভর বেগ, বেগকে আমরা লিখতে পারি ওমেগা, এটা আমরা এইভাবে লিখতে পারি। টর্কের ক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি যে আমাদের এফ এর ক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি এম এ, তাহলে এমটাকে আমি একটু কনভার্ট করব, এমটাকে কনভার্ট করলে এম মানে কি, এম মানে কি, এম মানে ছিল ভর, তাহলে ভর কণিকের ক্ষেত্রে কি হবে জড়তার ভ্রামক, ঠিক আছে, তাহলে আই। তারপর এফ ইজ ইকুয়াল টু এম এ, এ কি ছিল, এ ছিল হচ্ছে আমাদের রৈখিক ত্বরণ, তাহলে এখানে কি হবে কৌণিক ত্বরণ, তাহলে আলফা। এই হচ্ছে আমাদের জিনিসপাতিগুলো, ঠিক আছে। ওকে, সো এখান থেকে আমরা এই জিনিসগুলো পেয়ে যাই, প্লাস আমরা এখান থেকে এককও বের করে ফেলতে পারবো চাইলে। তো সাপোজ যদি আমরা একক বের করি, একক যদি বের করি তাহলে আমরা আই এর ক্ষেত্রে একক বের করে ফেলতে পারবো। দেখো এম এর একক কি কেজি, আর আর এর কথা, আর এর একক কি মিটার পার সেকেন্ড স্কয়ার। ও শিট, কি করলাম, মিটার স্কয়ার। আর এর একক কি মিটার না, তাহলে মিটার স্কয়ার, শেষ। এইটার এককটা বের করে ফেলতে পারবো, এটার এককটা বের করে ফেলতে পারবো। আচ্ছা দেখি, আর এর একক কি মিটার, আর এটার একক কি এম এর একক কি কেজি, ভি এর একক কি মিটার পার সেকেন্ড, শেষ। তার মানে এখান থেকে বের করে ফেলতে পারবো কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড, ঠিক আছে। ওকে, সো আবার এইটার একক গুলো আমরা বের করে ফেলতে পারবো চাইলে, সেটা কি এফ এর একক কি নিউটন, আর একক কি মিটার। এরপরে এই জিনিসগুলো যা যাবতীয় যা আছে এখান থেকে আমরা কি বের করে ফেলতে পারবো, মাত্র চাইলে বের করে ফেলতে পারবো, ঠিক আছে। আচ্ছা চলো আমরা সামনে আগাই। এখানে আমাদেরকে একটা জিনিস বলে দেওয়া আছে যে এত গতিশক্তি বিশিষ্ট একটি চাকা প্রতি মিনিটে এতবার ঘুরে, তাহলে চাকাটির ঘূর্ণন জড়তা কত। ঘূর্ণন জড়তা মানে কি, জড়তার ভ্রামকটা আসলে বের করতে হবে, ঠিক আছে, জড়তার ভ্রামকটা বের করতে হবে। আচ্ছা মানে আই বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, সো যখন আমাকে বলতেছে কোন একটা বস্তু ঘুরতেছে, তার মানে আসলে তার একটা কি থাকবে, ঘূর্ণন গতিশক্তি থাকবে, তার থাকবে কি ঘূর্ণন গতিশক্তি থাকবে। তার মানে এখানে রৈখিক গতিশক্তি নাই। আমরা চিন্তা করতে পারি রৈখিক গতিশক্তি যেগুলো কি ছিল হাফ এম ভি স্কয়ার, ঠিক আছে। সো এইটা যদি আমি ঘূর্ণনের কথা যদি চিন্তা করি, তাহলে আমাদের কি করতে হবে, জাস্ট আমাদের টার্মগুলোকে চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে। তো টার্মগুলোকে যদি আমি চেঞ্জ করে যাই, তাহলে ই ইজ ইকুয়াল টু আমরা যেটা পাবো হাফ এম, এমটা কি ছিল জড়তা, কাইন্ড অফ জড়তা না, ভর ছিল। আর এখানে আমাদের কি হবে ঘূর্ণনের ক্ষেত্রে, ঘূর্ণন জড়তা, তার মানে হবে কত জড়তার ভ্রাম, সেটা হচ্ছে আই। আর এখানে ভেলোসিটি ছিল রৈখিক ভেলোসিটি, এখন হবে কি কৌণিক ভেলোসিটি ওমেগা স্কয়ার। ওকে, তাহলে এখানে আমাদেরকে বের করতে হবে কি আই বের করতে হবে। আই ইজ ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের টুয়াইস ই বাই ওমেগা, ওমেগার মান কত পাবো টুয়াইস পাই বাই টি, টুয়াইস পাই এন বাই টি। এইগুলো তো জানো, টুয়াইস পাই এন বাই টি, এই যে টি হচ্ছে সময় আর এন হচ্ছে কয়টা ঘূর্ণন দিচ্ছে, ঠিক আছে। সো এখান থেকে জাস্ট আমরা কি করবো ভ্যালুগুলো অ্যাড করবো। দেখো ই এর মান জানি, ই এর মান কত জানি, ই এর মান জানি হচ্ছে 2440। তারপর এখানে আমি সময় যদি বের করি, সময় আমাদেরকে বলে দেওয়া আছে যে প্রতি মিনিটে, তার মানে আমাদের কত সেকেন্ডে কনভার্ট করলে 60 সেকেন্ড। কয়টা ঘূর্ণন দেয়, কয়টা ঘূর্ণন দেয় 602 বার ঘূর্ণন দেয়।
সো এইটা যদি দেখো আমাদের এখানে কিছুই আননোন নাই, দেখো এখানে আননোন নাই, টুয়াইস পাই এর মান তো জানি, এটাও আননোন নাই। এটা যদি ক্যালকুলেশন করো তাহলে তুমি আই এর মান পেয়ে যাবে, একক কি হবে কেজি মিটার স্কয়ার, এটাকে আমরা দেখছি। সো ওইটা ক্যালকুলেশন একটু নিজের একটু করো, নিজের একটু সেলফ প্র্যাকটিস, সেটা লিখে দিই। এটা নিজেরা প্র্যাকটিস করলে পাবা, যেটা আনসার হবে কত, এটার আনসার হচ্ছে আমাদের বি নাম্বারটা আনসার করো, নিজেরা একটু করবা, করে একটু মিলাবা, ঠিক আছে। সো মানে কাছাকাছি আসবে, দেখবা খুবই কাছাকাছি আসবে, ঠিক আছে। যদি কখনো আটকায় যাও তখন জাস্ট 602টা 600 ধরে নিবা, সো এমন ভাবে করবা যাতে আসলে কি বোঝা যায়, জাস্ট খুব কাছাকাছি আনসার হয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদেরকে বলে দেওয়া আছে যে কোনটি টর্কের সঠিক একক, কোনটি টর্কের সঠিক একক, টর্কের সঠিক একক কত, টর্কের সঠিক একক কত একটু আগে দেখাইছি, টর্ক 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 নিউটন মিটার, রাইট। তাহলে কোনটা হবে নিউটন মিটার, এই যে পি নাম্বারটা এখানে যদি ডি দেওয়া আছে এটা ভুল, এটা হবে পি, ঠিক আছে। ওকে, এরপরে যাই। এরপর হচ্ছে এটি কঠিন বেলুন বা বেলুন আর কি, বেলুনের ভর দেওয়া আছে এত, তাহলে এম দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ দেওয়া আছে, বলছে বেলুনের অক্ষের সাপেক্ষে, অক্ষ মানে কি এই যে একদম লম্বা, অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত, বেলুনের অক্ষের সাপেক্ষে, ধরো হচ্ছে বেলুনটা এমন, এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা কত হবে, ঠিক আছে। ওকে, তাহলে এই যে বেলুন বা যেই বলি না কেন, ওইটার অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আমরা একটা জানি, সেটা হচ্ছে আমাদের কত, হাফ এম আর স্কোয়ার, এটা কি হাফ এম আর স্কোয়ার, তাহলে আই ইজ ইকুয়াল টু হাফ এম আর স্কোয়ার, এগুলো বললাম না, এগুলো মুখস্থ করতে হবে, হাফ এম আর স্কোয়ার, তাহলে এম এর মান জানি কত 5 কেজি, তার আর এর মান জানি, আর এর মান টু 3 ইনটু 10 টু দি পাওয়ার মিটারে কনভার্ট করে স্কয়ার করলে পাচ্ছি আই ইজ ইকুয়াল টু এত কেজি পার মিটার স্কয়ার, শেষ মিটার স্কয়ার, ঠিক আছে। করব বি নাম্বারটা, ঠিক আছে। ওকে, এরপরে হতে আছে পৃথিবীর ঘূর্ণন হঠাৎ থেমে গেলে মেরুবিন্দুতে বস্তু সমূহের ভর কত হবে। ভর কি আসলে চেঞ্জ হয়, বস্তুর ভর কি চেঞ্জ হয় না, ঘূর্ণন, পৃথিবীর ঘূর্ণন যদি কমে যায় বা বেড়ে যায়, ওইটার কারণে আমাদের জি এর মান চেঞ্জ হয়, জি এর মান চেঞ্জ হলে পৃথিবীর যেসব বস্তু আছে বস্তুগুলোর ওজনের চেঞ্জ হইতে পারে, কিন্তু ভরের তো চেঞ্জ হয় না, ভর কি কনস্ট্যান্ট, তার এখানে আমরা কি হবে ভর সেম অ্যাজ বিফোর। এরপরে যাই, বলছে একটি কণা এত মিটার ব্যাসার্ধে বৃত্তাকার পথে প্রতি মিনিটে এতবার ঘুরে, তাহলে কেন্দ্রমুখী ত্বরণ কত হবে, কেন্দ্রমুখী কি ত্বরণ কত হবে। আচ্ছা, সো কেন্দ্রমুখী ত্বরণ ইজ ইকুয়াল টু আমরা কি জানি, কেন্দ্রমুখী ত্বরণ ইজ ইকুয়াল টু জানি আমরা ওমেগা স্কয়ার আর, কেন্দ্রমুখী ত্বরণ ইজ ইকুয়াল টু কি জানি ওমেগা স্কয়ার আর, এটা তো আমরা জানি নাকি, তাহলে আমরা জানি ওমেগা স্কয়ার আর ইজ ইকুয়াল টু আমাদের কেন্দ্রমুখী ত্বরণ, তাহলে ওমেগার মান কি দেখব টুয়াইস পাই, এখানে আমাদের বলছে বৃত্তাকার পথে প্রতি মিনিটে এতবার ঘুরে, তাহলে n বাই টি ইনটু আর, তাহলে এবার আমরা ডাটাগুলো বসাই দিই, তাহলে দেখতে পাচ্ছি টুয়াইস পাই n কয়বার ঘুরে 45 বার ঘুরে, সময় কত প্রতি মিনিট মানে 60 সেকেন্ড, আর ব্যাসার্ধ কত 40 সেন্টিমিটার, তাহলে 40 ইনটু 10 টু দি পাওয়ার -2 এত, ক্যালকুলেশন করলে পেয়ে যাওয়া কি 8.88, ঠিক আছে। ওকে, সো এটা তো পারবা, ক্যালকুলেশন করলে আনসার পেয়ে যাওয়ার কথা না 8 পয়েন্ট সামথিং এত। সো এটা আমরা নরমালি আমরা চাইলেও করতে পারি, আমরাও চাইলে করতে পারি, চলো আমরা একটু করি দেখি তো আমরা একটু পারি কিনা, কত মানে কত কাছাকাছি করতে পারি, এটা হচ্ছে আমাদের কথা, ঠিক আছে। ওকে, তাহলে এটার থেকে আমরা যেটা করতে পারি, এটা হচ্ছে আমাদের ভাগ দিয়ে দেই 30, তারপর এদিক থেকে 5 6 30, 5 9 45, তারপর 3 দ্বারা ভাগ দিলে 3 আর হচ্ছে 2 হইল না 30, তারপর হচ্ছে 30, তো তারপর হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমাদের 30 আর 45 ছিল, তাহলে 5 6 30 আর হচ্ছে 5 9 45, তারপর 6 3 দ্বারা ভাগ দিলে 3 2 6 আর হচ্ছে কত 3 9 এত, তাহলে পাচ্ছে আমাদের 3/2 পাই হোল স্কয়ার ইনটু 40 ইনটু 10 টু দি পাওয়ার 12, ঠিক আছে। ওকে, এরপরে আমরা একটা কাজ করি, এরপর আমরা কি করব, এখান থেকে আমাদের পাই এর মানটাকে ধরো 3 ধরে নিই, 3.1416, তো তাহলে কাইন্ড অফ 3 এর মতো। ওকে, তাহলে উপরে থাকবে কত, উপরে থাকবে হচ্ছে আমাদের 3 ধরলে 9 9 9 81, আর নিচে হবে 4 আর ইনটু হচ্ছে 40 ইনটু 10 টু দি পাওয়ার এত, ঠিক আছে। ওকে, তাহলে 40 আর 4 কত যায় 10,
তাহলে 10 যদি আমি গুণ করে দেই, এখানে থাকবে দেখো, এখানে থাকবে হচ্ছে 10 টু দি পাওয়ার 2 -2, আর 10 গুণ করলে কত, 10 টু দি পাওয়ার -1, তার মানে হচ্ছে ভাগ কত, 10। তাহলে 81 কে 10 দিয়ে ভাগ দিলে কত হচ্ছে 8.1 এত মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে 8 পয়েন্ট সামথিং হবে রে ভাই, 8 পয়েন্ট সামথিং। তাহলে এই যে 8.1 সামথিং, দেখছো বাকিগুলো খুব কাছাকাছি নাই কিন্তু, তাহলে দেখছো আমরা 8.1 করতে পারছি। ঠিক আছে, এই হচ্ছে জিনিসপাতি। আচ্ছা, এভাবে বলবো আর কি। আচ্ছা, বলছে ভর কেন্দ্রগামী এবং তার সহিত লম্ব বরাবর অক্ষ সাপেক্ষে একটি আয়তাকার পাত। আয়তাকার পাত মানে কি, এই যে এরকম একটা পাত, এরকম একটা পাত সো এই হচ্ছে আমাদের পাত। পাতের ক্ষেত্রে আমাদের এইটা হয়ে গেছে আমাদের লেন্থ, এটা হয়ে গেছে আমাদের লেন্থ, আর এইটা হয়ে গেছে আমাদের ভি। ঠিক আছে, ওকে। সো আমাদেরকে বলছে যে অক্ষর সাপেক্ষে এটা আয়তাকার পাতের জড়তার ভ্রামক হচ্ছে আমাদের 5 কেজি পার মিটার স্কয়ার, পাতের প্রস্থ হচ্ছে এত, ভর এত, তাহলে দৈর্ঘ্য কত। ঠিক আছে, ওকে। সো এটা মাথায় রাখবা যে এইটার এই বরাবর, এই যে এই অক্ষর সাপেক্ষে একদম মাঝ বরাবর একদম ভর কেন্দ্রগামী হচ্ছে এই অক্ষর সাপেক্ষে জড়তা ভ্রামক যেটা আছে, ওইটা ইজ ইকুয়াল টু আমরা জানি আই ইজ ইকুয়াল টু জানি 12, তারপর হচ্ছে এম এল স্কয়ার প্লাস ভি স্কয়ার। ঠিক আছে, তাহলে আমাদেরকে বলছে 12 কেজি তো বলছে না, হ্যাঁ ঠিকই তো আছে, হ্যাঁ ঠিক আছে, ওকে। সো এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে এখান থেকে আমি কি বসাবো, আমি বের করতে হবে আমাদের আই, তো জানি আই কি জানি, যত হবে 5, হ্যাঁ। তাহলে 5 কি বের করতে হবে, আমাদের ভিটা বের করতে হবে। তাহলে এটা থেকে আমরা যদি একটু কনভার্ট করে ফেলি, তাহলে আমরা যেটা পাচ্ছি যে এল স্কয়ার প্লাস ভি স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের পরে হচ্ছে আমাদের 12 ইন্টু আই, আই এর মান হচ্ছে 5, এম এর মান কত, এম এর মান হচ্ছে আমাদের 12, তাহলে হচ্ছে 12। ঠিক আছে, ওকে। তাহলে এখান থেকে আমরা যেটা করতে পারি যে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু লিখতে পারি, প্রস্থ দেওয়া আছে না, দৈর্ঘ্য বের করতে হবে, সরি। তাহলে আমরা এল স্কয়ার লাগবে, তাহলে এখানে 12 12 কাটা, তাহলে কত কত 5 মাইনাস ভি স্কয়ার, ভি এর মান কত, সরি বি এর মান কত 1, 1 স্কয়ার ইজ ইকুয়াল কত 1, তাহলে পাচ্ছি 4, তাহলে এল এর মান কত পাচ্ছি 2, এল ইজ ইকুয়াল টু √4, তাহলে কত পাচ্ছি 2 মিটার। ওকে, সামনে আগাই। বলছে যে কৌণিক ভরবেগের মাত্রা কত, কৌণিক ভরবেগের মাত্রা। ঠিক আছে, কৌণিক ভরবেগের মাত্রা, কৌণিক ভরবেগ মানে কি, কৌণিক ভরবেগ mvr, কৌণিক ভরবেগ কি mvr, m এর একক কি, m এর একক কেজি, v এর একক মিটার পার সেকেন্ড স্কয়ার, আর এর একক মিটার, তাহলে পাচ্ছি কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। তাহলে পাচ্ছি কত, তাহলে কি পাবো, তাহলে পাবো হচ্ছে আমাদের m l স্কয়ার t ইনভার্স 2, ওটা এই যে। ঠিক আছে, ওকে। এরপরে বলছে নির্দিষ্ট ভরের কোন চাকতির ব্যাসার্ধ, নির্দিষ্ট ভরের একটি চাকতি, চাকতি তো বুঝো গোলাকার একটা জিনিস, ঠিক আছে, রিং বা কিছু একটা আর কি। চাকতির বলছে অর্ধেক করা হলে কেন্দ্রমুখী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত বৃদ্ধি পায়। তাহলে আমরা জানি যে চাকতির ক্ষেত্রে আমরা জানি যে জড়তার ভ্রামক আই ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের হাফ এম আর স্কয়ার। তাহলে আমাদের কি বলছে ব্যাসার্ধ যদি আমি কি করি, অর্ধেক করি, তাহলে ব্যাসার্ধ যদি আমি অর্ধেক করে ফেলি, তাহলে আমি যেটা পাবো, অর্ধেক করলে কি হবে, যেটা পাচ্ছি হাফ এম 1/4 আর স্কয়ার। তাহলে আগে কত হয়ে গেল, 1/4 হয়ে গেছে, তাহলে আমরা ঠিক দেখতে পাবো সেটা কত, 1/4 হয়ে গেছে। ওকে, সামনে আগে বলছে এটি চাকার ভর দেওয়া আছে, বলছে চক্রবর্তীর ব্যাসার্ধ কত হবে, চক্রবর্তীর ব্যাসার্ধ দেওয়া আছে চাকা। সো চাকাকে আমরা কাইন্ড অফ একটা রিং এর মতো চিন্তা করতে পারি, কি চিন্তা করতে পারি, রিং। রিং এর ক্ষেত্রে আমরা জানি যে চক্রবর্তীর ও এটা চক্রগতির ব্যাসার্ধ দেওয়া আছে। চক্রগতির ব্যাসার্ধ হচ্ছে, চক্রগতির ব্যাসার্ধ তো বোঝো, চক্রগতির ব্যাসার্ধ কি, চক্রগতির ব্যাসার্ধ হচ্ছে যে আমি নর্মালি পুরাটার যে যা জিনিসপাতি আছে ওসব জিনিসপাতি দিয়ে, মানে প্রত্যেকটা কণার কথা যদি চিন্তা করি, কণাটা দিয়ে জড়তা ভ্রামক যেটা বের করব, ওইটা যে কথা, প্লাস আমি পুরোটার ভরটাকে একটা বিন্দুতে যদি কল্পনা করি, তাহলে ওই বিন্দুটা
যে জড়তা ভ্রামক হবে ওই বিন্দুটার সাপেক্ষে যে জড়তা ভ্রামকটা বের করে ওইটা যদি জড়তা ভ্রামক সমান হয় তাহলে ওই বিন্দু থেকে আমাদের যে অক্ষের যে দূরত্বটা তাকে আমরা বলতেছি কি চক্রগতির ব্যাসার্ধ। তাহলে চক্রগতির ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু আমরা জানি I ইজ ইকুয়াল টু m k স্কয়ার। ঠিক আছে, তাহলে আমাদের কি হচ্ছে জড়তা ভ্রামক বের করতে হবে। তাহলে I ইজ ইকুয়াল টু m এর মান কত 5 কেজি, k স্কয়ারের মান কত 25 সেন্টিমিটার। তাহলে 25 ইন্টু 10 টু দি পাওয়ার -2 স্কয়ার। ঠিক আছে, সো এটা একটু করলে পাবা আনসার কত পাবা, আনসার পাবো হচ্ছে সি নাম্বারটা। ঠিক আছে, একটু নিজে একটু প্র্যাকটিস করো পারবা। কাছাকাছি নাই কিন্তু ভ্যালু কিন্তু খুব কাছাকাছি নাই, তার মানে হচ্ছে একটু কিছু এরফের করলেও সমস্যা হবে না। চলো এটা আমাদের লাস্ট কোশ্চেন। লাস্ট কোশ্চেন হচ্ছে কোনটি সমান্তরাল অক্ষ উপপাদ্য। কোনটি কি সমান্তরাল অক্ষ উপপাদ্য? সমান্তরাল অক্ষ উপপাদ্য আমরা যদি একটু দেখি তাহলে আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে আমাদের সাপোজ এই অক্ষের সাপেক্ষে আমরা কি করব জড়তার ভ্রামক বের করতে হবে। এখন আমরা জানি যে কোন একটা বস্তু যেটা আছে, কোন একটা বস্তু হচ্ছে আমাদের এইটা, কোন একটা বস্তুর যে ভরকেন্দ্রগামী যে অক্ষ আছে, এই ভরকেন্দ্রগামী অক্ষ সাপোজ এইটা, এই ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে যে জড়তা ভ্রামক যেটা আছে সেটা হচ্ছে আমাদের IG। ঠিক আছে, এই অক্ষ বরাবর যে জড়তা ভ্রামকটা আছে সেটা হচ্ছে আমাদের IG। তাহলে এটা ভরটা ধরলাম হচ্ছে বস্তুটা ভর হচ্ছে আমি ধরলাম আমি বলতে m, তারপর যে এই যে ডিসটেন্সটা আছে এই ডিসটেন্সটা হচ্ছে আমাদের h না, হ্যাঁ ধর h। তাহলে আমাদেরকে বলছে যে এই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক কি হবে, এই অক্ষের সাথে জড়তার ভ্রামক হবে হচ্ছে আমাদের ভর কেন্দ্রগামী জড়তা ভ্রামক প্লাস হচ্ছে আমাদের বস্তুর ভর ইনটু মধ্যবর্তী ডিসটেন্সের স্কয়ারের যোগফল। ঠিক আছে, সো এটা আমাদের কি মুখস্থ করতে হবে IG প্লাস m যেটা আছে আর h যেটা আছে লম্ব দূরত্ব ওটা স্কয়ারের যোগফল। ঠিক আছে, স্কয়ারের গুণফলের যোগফল। এটা পাচ্ছি এই যে সি নাম্বারটা। ঠিক আছে, সো এতটুকুই ছিল আমাদের আজকের ক্লাসে। আজকের ক্লাস বলতে কি আমরা মোটামুটি শেষ, নিউটনের বলবিদ্যা মোটামুটি শেষ, যেগুলো আসা দরকার এগুলো আমরা মোটামুটি আলোচনা করে ফেলছি। সো মোটামুটি এতটুকু প্র্যাকটিস করো, এর বাইরে আসলে তেমন আসার সম্ভাবনা খুবই কম আর কি। ঠিক আছে, সো আশা করি তোমাদের এটা আসলে উপকারে লাগছে। সো আমাকে তো মোটামুটি চিনোই, তো যেহেতু আমাকে চিনো তাহলে হচ্ছে আমাদের যে কোনো সমস্যা হচ্ছে আমাকে যদি হেল্প চাও তাহলে হচ্ছে আমাকে সাথে যোগাযোগ করতে পারো আর কি। ঠিক আছে, সো দেখা হবে নেক্সট কোনো ক্লাসে, নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।